ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে তাহলে আমরা জেনপাসিটি 2025-এর জন্য আরো একটা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে তাহলে আমরা কি করব, যে ইকোলজি পার্ট থেকে আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইকোসিস্টেম, এই চ্যাপ্টার এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। অলরেডি আগে আমরা হচ্ছে যে অর্গানিজম এবং পপুলেশনের যে চ্যাপ্টারটা ছিল সেখানে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে তাহলে ইকোলজি পার্ট থেকে যা যা ইম্পর্টেন্ট টপিক আছে এবং তার রিলেটেড এমসিকিউ গুলোকে কভার করে যাব। আর একটা চ্যাপ্টার যেটা বাকি থাকছে আমাদের, যে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন, সেটা আমরা পরবর্তীতে তাহলে আলোচনা করব। এছাড়াও আজকের ক্লাসের শেষে তোমাদেরই একজনের কোয়েরি ছিল যে পেডিগ্রি সম্বন্ধে কিছু কোশ্চেন নিয়ে, সেগুলো নিয়ে আজকে একটুখানি লাস্টে আলোচনা করে নেব। তাহলে আমরা প্রথমেই শুরু করি যে ইউট্রোফিকেশনের মূল কারণ কি। প্রথম কোশ্চেনটা কি বলছে, যে ইউট্রোফিকেশনের মূল কারণ কি। তাহলে এই ইউট্রোফিকেশন যে প্রসেসটা আমরা বলছি, এটা মূলত আমরা কোথায় দেখি, যে জায়গাটা জমা জল, মানে কি পুকুরের জল হতে পারে, বা সেটা কোনো হচ্ছে যে লেক, যেগুলো দিঘি পুকুর, এই সমস্ত যে জায়গায় জলটা জমা থাকছে সেই জায়গাটা আমরা সাধারণত ইউট্রোফিকেশনটা দেখতে পাই। এটা কিসের কারণে হবে, বিভিন্ন যেগুলো হচ্ছে আমাদের ইনঅর্গানিক কম্পাউন্ড, নাইট্রোজেন ফসফরাস, এইগুলো যদি ওই জলের মধ্যে পরিমাণটা বেড়ে যায়, তাহলে কিসের কারণে হবে, বিভিন্ন কারণে হতে পারে। যেমন কি জল দূষণের কারণে হতে পারে, বিভিন্ন যে রাসায়নিক কেমিক্যালস গুলো আসছে কলকারখানা থেকে হতে পারে, বা বিভিন্ন যে রাসায়নিক সার থেকে যেগুলো আসছে। তাহলে এই ইনঅর্গানিক যে কম্পাউন্ড গুলো আছে, এই এলিমেন্টস গুলো এসে যদি এই পুকুরের জলে বা ডোবার জলে এসে মেশে, তখন কি হবে, সেখানে এই অত্যধিক পুষ্টিদ্রব্যের পরিমাণটা যেহেতু বাড়ছে, বিভিন্ন ইনঅর্গানিক কম্পাউন্ড বা এগুলোই কি হচ্ছে মিনারেল নিউট্রিয়েন্টস হিসেবে কাজ করছে, সেগুলোকে আমরা বলছি কি পুষ্টিদ্রব্য। এই পুষ্টিদ্রব্যের পরিমাণটা যদি বাড়তে থাকে, তখন কি হবে, পুষ্টিদ্রব্য বাড়ার সাথে সাথে সেখানে কি হবে, সেই জলটার মধ্যে বিভিন্ন মানে বিভিন্ন প্রকারের যে শৈবাল আছে, কিছু কিছু হচ্ছে যেগুলো আমাদের যে জলের মধ্যে বিভিন্ন যে প্ল্যান্ট গুলো হচ্ছে আগাছা, সেই অ্যাকোয়াটিক প্ল্যান্ট গুলোর পরিমাণটা প্রচুর পরিমাণে সেগুলো বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, তারা যে বিভিন্ন যে মিনারেল নিউট্রিয়েন্টস যেগুলো তাদের দরকার, সেগুলো যদি জলের মধ্যে প্রচুর পরিমাণে পেয়ে যায়, তাহলে কি হবে, সেই শৈবালগুলোর পরিমাণটা বাড়ছে, অ্যাকোয়াটিক প্ল্যান্ট গুলো বাড়ছে। তখন কি হবে, তাহলে যত এই অ্যালগি বলা হোক বা হচ্ছে আমাদের বিভিন্ন যে প্ল্যান্ট, সেগুলো আলটিমেটলি কি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। তাহলে অর্গানিজমের পরিমাণ যদি বাড়ে, তখন কি হবে, সেখানে অক্সিজেনের ডিমান্ডটা বেড়ে যায়। তাই এটাকে বলা হয়, মনে রাখতে হবে, যে ইউট্রোফিকেশনের ফলে কি হয়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটার পরিমাণটা কি হয়ে যায়, বৃদ্ধি পায়। এই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধি পাওয়া মানে আর কিছুই না, সেই জলটার মধ্যে যেহেতু এত যে প্ল্যান্ট, বিভিন্ন অ্যালগি, এগুলো পরিমাণটা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে, তাদের অক্সিজেনের নিডটা অনেক বেশি পরিমাণে হচ্ছে। তাহলে তারা যদি বেশি পরিমাণে অক্সিজেনটাকে কাজে লাগিয়ে নেয়, তাহলে বিভিন্ন যেখানে ওখানে যে মাছেরা ছিল, আরো যে বিভিন্ন জলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো ছিল, অ্যাকোয়াটিক অ্যানিমেলস, তারা কি হচ্ছে, মারা যাচ্ছে। অ্যাকোয়াটিক অ্যানিমেলস তারা বাঁচতে পারে না, তারা ঠিকঠাক ভাবে অক্সিজেন পাচ্ছে না, তার জন্য তারা কি হচ্ছে, এদের ডেথ হচ্ছে। এই ঘটনাটাকে আমরা পুরোপুরি বলছি কি ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন সিম্পলি মনে রাখতে হবে কি, যে জমা জলে হচ্ছে এটা। আর এই যে বিভিন্ন ধরনের যে মিনারেল নিউট্রিয়েন্টস, এগুলোর পরিমাণটা যখন বৃদ্ধি পাবে, তার ফলে বিভিন্ন এই শৈবাল, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, এগুলো যখনই বাড়ছে, অক্সিজেনের, তাদের যে অক্সিজেনের চাহিদা বাড়বে। আর অক্সিজেন চাহিদা যদি বাড়ে, তাহলে যারা আরো এখানে ওই জলের মধ্যে বসবাস করছিল, তারা ঠিকঠাক ভাবে সেই অক্সিজেনটাকে কাজে লাগাতে পারছে না, তারা মারা যাচ্ছে। আর এই যে অতিরিক্ত পরিমাণে অ্যালগি বা শৈবালের পরিমাণটা বৃদ্ধি পায়, তাই ইউট্রোফিকেশনের ফলে একটা মেন যে ঘটনা ঘটে, তাকে বলা হয় অ্যালগাল ব্লুম। তাহলে এটাও অনেক সময় কোশ্চেনে আসে যে অ্যালগাল ব্লুমের কারণ কি, সেটাও হবে কি সেম কারণ। আর ইউট্রোফিকেশনের ফলে কি হয়, অ্যালগাল ব্লুম। তাহলে এইভাবে কোশ্চেন দিতে পারে যে ইউট্রোফিকেশনের ফলে কি দেখা যায়, অ্যালগাল ব্লুম হবে। বা উল্টো ভাবে কোশ্চেনটা দিতে পারে কি, অ্যালগাল ব্লুমের কারণ কি, সেটাও হবে কি, যেটা ইউট্রোফিকেশনের কারণ সেটাই হবে কি অ্যালগাল ব্লুমেরও কারণ। তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে তাহলে যাই। নেক্সট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন তাহলে দেখি কি বলছে এখানে। হাইড্রোসেরির যে দ্বিতীয় পর্যায়ে নিচের কোন উদ্ভিদ দ্বারা অধিকৃত থাকে। তাহলে হাইড্রোসিরি, এই যে ঘটনাটা বলছি, এটা হচ্ছে কি আমাদের ইকোলজিক্যাল সাকসেশনের পার্ট। ইকোলজিক্যাল সাকসেশনে আমরা অলরেডি আগের ক্লাসে একবার বলেছি, যে ইকোলজিক্যাল সাকসেশন মানে কি, একটা নতুন এলাকায়, সেই নতুন এলাকাটাতে যে হতে পারে কি কোনো একটা জলা জমি ছিল, বা হতে পারে একটা পাথুরে জমি, মরুভূমি, যে কোনো জায়গাতে আস্তে আস্তে কি করে সেই জায়গাটার মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী আসবে এবং বসবাস করছে, এবং ওই পুরো যে ইকোসিস্টেমটা আস্তে আস্তে তৈরি হবে, এই প্রসেসটাকে আমরা বলি কি ইকোলজিক্যাল সাকসেশন। মানে একটা নতুন জায়গা, একটা বেয়ার এলাকায়, যেমন একটা মরুভূমিতে আস্তে আস্তে কি করে সেই মরুভূমির ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে, সেই প্রসেসটাই হচ্ছে কি সাকসেশন। তাহলে এই যে হাইড্রোসিরি সাকসেশন মানে কি, ধরলাম এটা একটা হচ্ছে
পুকুর বা একটা জলা জায়গা, সেই জলা জায়গাটার মধ্যে আস্তে আস্তে কি করে সেটা সাকসেশন হবে এবং সাকসেসিভ স্টেজে গিয়ে প্রথমে যেগুলো থাকছে, প্রথমে যে অর্গানিজম গুলো আসছে তাদেরকে আমরা বলি কি পায়োনিয়ার অর্গানিজম। সেই পায়োনিয়ার অর্গানিজম থেকে ইন্টারমিডিয়েট বা মাঝামাঝি পর্যায়ে কিছু আসে সেগুলোকে বলছি কি সেরাল কমিউনিটি। দিয়ে আলটিমেটলি গিয়ে যেগুলো হচ্ছে আসবে তাহলে পায়োনিয়ার, সেরাল, তারপরে আসছে কি ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স কমিউনিটি হচ্ছে কি সেই যে অঞ্চলে বসবাসকারী তারা হচ্ছে সর্বাধিক যে অভিযোজনগত যে জীব বা প্রাণী গোষ্ঠী। তাহলে কি ক্লাইম্যাক্স কমিউনিটি হচ্ছে কি কোনো একটা এলাকায়, কোনো একটা ফরেস্ট হতে পারে বা মরুভূমিতে, যেখানে আমরা দেখছি যে সমস্ত প্ল্যান্ট বা অ্যানিমেল গুলো দেখছি সেগুলো হচ্ছে কি ক্লাইম্যাক্স কমিউনিটি। মানে কি তারা এই যে সাকসেসিভ স্টেজ গুলো পেরিয়ে এসছে এবং বিভিন্ন যে অভিযোজনগত এবং যে আমাদের যে ইভলিউশনারি চেঞ্জেস গুলো হয়েছে তারপরে তারা একদম স্টেবল আলটিমেট যে কমিউনিটিটা বা যে জীবগোষ্ঠীটা গঠন করে তাদেরকে বলছি কি আমরা ক্লাইম্যাক্স কমিউনিটি। তাহলে এই যে হাইড্রোসিরি যদি বলি সেটা হচ্ছে কি একটা টাইপ ইকোলজিক্যাল সাকসেশনারি, বিভিন্ন আছে, জেরোসিরি আছে, হাইড্রোসিরি আছে। মেনলি আমাদের হাইড্রোসিরিটা নিয়ে বেশি আলোচনা করতে হয়, এখান থেকেই কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ারে। যেমন আমরা যদি দেখি 2022 সালেও কিন্তু এই হাইড্রোসিরি সাকসেশন থেকে কোশ্চেন এসেছে। তাহলে এটা আমরা একবার আলোচনা করে নিই। এই যে ছবিটা দেখছি এটা হচ্ছে কি আমাদের যে হাইড্রোসিরি সাকসেশনের পরপর স্টেপ অনুযায়ী দেওয়া আছে। তাহলে এই যে একটা জায়গা আমরা দেখছি কি একটা জলা জায়গা, ধরলাম একটা ফাঁকা জায়গা, এখানে একটা জলাভূমি আছে। তো সেই জায়গাতে কি করে সেই জায়গা থেকে একটা ফরেস্ট তৈরি হচ্ছে, পুরোপুরি একটা ইকোসিস্টেম গঠন করছে, সেটা আমরা দেখবো। সেই প্রসেসটাই হচ্ছে কি সাকসেস। তাহলে এইখানে কি ছিল, একটা যে জলাভূমির মধ্যে কি থাকবে, সেখানে যে বিভিন্ন ধরনের এই যে প্রথম যারা আসছে একদম অণুজীব গোষ্ঠী, তারা হচ্ছে কি ফাইটোপ্ল্যাঙ্কটন। তারা হবে কি এরকম জলের মধ্যে ভেসে বেড়াবে, একদমই ক্ষুদ্র অণুজীব। তারা হচ্ছে কি প্রথম আসছেই কোনো একটা জলা জায়গাতে, এরা জলের মধ্যে কি থাকে, ভেসে থাকে, তাই এদেরকে বলছি কি আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন মেনলি। তাহলে প্রথম আমরা যদি হাইড্রোসিরি সাকসেশন দেখি, ফার্স্ট স্টেপস হচ্ছে কি এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো আসছে। এই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো যখন জলের মধ্যে থাকছে তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটনের আমাদের উদাহরণ মনে রাখতে হবে। এনসিআরটি বা আমাদের যে বিভিন্ন বেঙ্গলি মিডিয়ামের বইয়ে সব জায়গাতেই দেওয়া আছে। ফাইটোপ্ল্যাঙ্কটনে মেনলি হচ্ছে কি আমাদের যে ডায়াটম, গ্রিন অ্যালগি, এই দুটো উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কি ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো কি হবে, তারা তো হচ্ছে মারা যাবে, সেই তাদের যে অর্গানিক ম্যাটারটা সেটা কি হবে এরকম জলাভূমির নিচটাতে, এই যে নিচের জায়গাটাতে কি হবে, তারা জমা হচ্ছে। এই যে জায়গাটাতে তারা যখন হচ্ছে কি মারা যাচ্ছে, সেই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলোর যে ডেড ম্যাটেরিয়াল গুলো সেটা জমা হয়ে এখানে কি তৈরি করছে, মাটি বা সয়েল তৈরি করছে এই যে জায়গাটাতে। তাহলে যখনই ওখানে সয়েল তৈরি হবে তখন কি আসবে, আস্তে আস্তে এখানে সয়েল তৈরি হওয়ার পরে এই যে বিভিন্ন সাবমার্স প্ল্যান্ট গুলো তৈরি হবে। তাহলে যখনই জলের নিচে এখানে কি হলো, মাটি তৈরি হলো, তখন এই মাটির মধ্যে কিছু এখানে উদ্ভিদ গুলো তৈরি হচ্ছে, তাদেরকে বলছি আমরা, যেগুলো হচ্ছে যে নিমজ্জিত উদ্ভিদ। নিমজ্জিত উদ্ভিদ কোনগুলো, সাবমার্স উদ্ভিদ আমরা পড়েছি যেগুলো, হাইড্রিল্লা, তারপর হচ্ছে কি ভ্যালিসনেরিয়া, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট স্টেজে কি এসেছিল ফাইটোপ্ল্যাঙ্কটন, সেকেন্ড স্টেজে এলো কি হাইড্রিল্লা, তারপরে হচ্ছে আমাদের যে ভ্যালিসনেরিয়া, এই ধরনের যে উদ্ভিদগুলো, এটা হলো কি সেকেন্ড স্টেজ, যেখানে হচ্ছে নিমজ্জিত উদ্ভিদ তৈরি হলো। এই নিমজ্জিত উদ্ভিদের পরে কি হবে, তারপরে স্টেজে যে সাবমার্স ফ্রি ফ্লোটিং প্ল্যান্ট, মানে কি কিছু আছে এরকম নিচে অলরেডি আছে এই যে সাবমার্স প্ল্যান্ট গুলো, আবার কিছু আছে যাদের কি হচ্ছে কিছুটা অংশ জলের মধ্যে থাকছে, কিছুটা অংশ ওপরে ভেসে থাকছে, এইরকম উদ্ভিদগুলো তৈরি হচ্ছে পরবর্তী স্টেপে। তাহলে এরকম পরপর স্টেপ, এটা যদি স্টেপ 1 ধরি, তারপরে হচ্ছে নিমজ্জিত উদ্ভিদ, তারপরে হচ্ছে কি কিছু আসছে আমাদের যে ভাসমান উদ্ভিদগুলো আসছে। এই ভাসমান উদ্ভিদ গুলো আসার পরে তাহলে এখানে এলো যে ভাসমান উদ্ভিদের মধ্যে মনে রাখতে হবে কি, যেগুলো আমাদের যে পিসচিয়া, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট থার্ড স্টেজে। তাহলে এটা ফার্স্ট স্টেপস হলো, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। এখানে কি আসছে যে ফ্রি ফ্লোটিং, মানে হচ্ছে কি ভাসমান উদ্ভিদগুলো আসছে। তারপরে স্টেপে এটা হচ্ছে কি 4 নম্বর স্টেপ, যে স্টেজটাকে বলছি কি আমরা রিড সোয়াম স্টেজ, বা এটাকে বলা হচ্ছে কি রিড জলাবদ্ধ অবস্থায়, যেটা এটা থেকে 2022 সালে কোশ্চেন এসছে, পরে আমরা আলোচনা করছি। এটাকে বলছি কি আমরা রিড জলাবদ্ধ ভূমি অবস্থা। তাহলে এখানে কি হচ্ছে, এই যে উদ্ভিদগুলো আমরা দেখছি একদম যে মাটির নিচ জলাভূমির নিচের থেকে শুরু হচ্ছে, তারা একদম উদ্ভিদ মানে জলের উপরের স্তর পর্যন্ত পুরোটা জুড়ে থাকছে। এগুলো যেগুলো আমরা দেখবি বিভিন্ন পুকুরে, যেগুলো জলা পুকুর হয়, সেখানে কি থাকে এই ধরনের উদ্ভিদগুলো পুরো পুকুরটা জুড়ে থাকছে। সেই যে স্টেজটাকে বলছি কি আমরা রিড সোয়াম স্টেজ, বা এখানে এটাকে বলা হয় কি অ্যাম্ফিবিয়ান। এই উদ্ভিদগুলোকে কি বলা হয়, অ্যাম্ফিবিয়ান উদ্ভিদ। ফোর্থ স্টেজে যেগুলো আসছে অ্যাম্ফিবিয়ান উদ্ভিদ।
অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট মানে কি, এগুলো কিছুটা জলের মধ্যেও থাকতে পারে, আবার কিছুটা হচ্ছে যে যে একদম যেগুলো আমরা দেখছি যে পুকুর গলি বা এই যে জলা জায়গাটার একদম সাইডে তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে কি ডাঙার মধ্যে কিছুটা অংশ তৈরি হয়, আবার কিছুটা জলের মধ্যে। তার জন্য এই প্ল্যান্ট গুলোকে বলা হয় কি অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট। তাহলে এই অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টটা কোন স্টেজে আসে, মনে রাখতে হবে চতুর্থ দশায় বা এই যে রিড সোয়াম স্টেজে। নেক্সট হচ্ছে কি মার্চ মিডো স্টেজ, মানে এখানে আস্তে আস্তে ছোটখাটো উদ্ভিদগুলো তৈরি হয়ে যাচ্ছে, জলা জায়গাটাকে প্রায় প্রায় হচ্ছে কি পুরোটাকে ভরিয়ে ফেলেছে। তারপরে এরকম ছোট ছোট উদ্ভিদ, কিছু বড় বড় উদ্ভিদ আসছে, এবং আলটিমেটলি লাস্ট স্টেজে গিয়ে পুরোপুরি কি তৈরি করে দিল, একটা ফরেস্ট তৈরি করে দিল। তাহলে প্রথমে ছিল একটা ছোট্ট একটা জলা জায়গা ছিল, সেখান থেকে একটা পুরোপুরি ফরেস্ট তৈরি হয়ে যাচ্ছে। এই যে প্রসেসটা, এটাই আমরা বললাম কি সাকসেশন। তাহলে সাকসেশনের এটা যদি ফার্স্ট স্টেপস বলি, এইটা কি ছিল আমাদের যে পায়োনিয়ার। ফাইটোপ্ল্যাঙ্কটন ছিল কি হাইড্রোসিডির পায়োনিয়ার অর্গানিজম বা পায়োনিয়ার কমিউনিটির মাঝে যে যতগুলো স্টেজ দেখলাম সবগুলোই কি হচ্ছে আমাদের যে সেরাল কমিউনিটির মধ্যে পড়ছে। এবং আলটিমেটলি গিয়ে যে এই যে ক্লাইম্যাক্স কমিউনিটি বা ফরেস্ট তৈরি করেছে, পুরোপুরি এরকম যে বড় গাছ ছোট গাছ সব মিলিয়ে যে ফরেস্ট তৈরি করেছে, এটা হচ্ছে কি আমাদের ক্লাইম্যাক্স কমিউনিটি। তাহলে আশা করছি এই যে হাইড্রোসিটি বা ইকোলজিক্যাল সাকসেশনের যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে আমাদের বলেছে কি যে হাইড্রোসিটির সেকেন্ড স্টেজে কি এসছে। তাহলে সেকেন্ড স্টেজে আমরা কি দেখলাম, এই ধরনের যেগুলো আমাদের যে জলের মধ্যে নিমজ্জিত উদ্ভিদগুলো আসছে, তাহলে নিমজ্জিত উদ্ভিদকে কি হবে, হাইড্রিলা ভ্যালিসনেরিয়া এইগুলো। তাহলে অপশন কি হবে, এ কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নি, তাহলে কি বলেছে যে কোনো একটি বাস্তুতন্ত্রের কোনো একটি পুষ্টি স্তরে কি হবে না, কোনো একক সময়ে যে সজীব বস্তুর মোট ভরকে কি বলা হচ্ছে। তাহলে একটা যদি আমরা ইকোসিস্টেমের কথা বলি, সেই ইকোসিস্টেমের আবার বলেছে কি একটা পার্টিকুলার ট্রপিক লেভেলে। তাহলে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর আমরা কাকে বলি, ট্রপিক লেভেল মানে হচ্ছে কি যে বিভিন্ন, প্রথমে হতে পারে যে স্টার্ট কোথার থেকে হয়, প্রডিউসার। তাহলে প্রডিউসার মেনলি হয় কি যারা উদ্ভিদ প্ল্যান্ট, তারা কি করতে পারে যে সালোক সংশ্লেষের মাধ্যমে নিজেরা অটোট্রপিক, যেহেতু নিজেরা উদ্ভিদ কি করতে পারে খাদ্য তৈরি করতে পারে, তার জন্য তাদেরকে আমরা বলছি কি প্রডিউসার। তাহলে একটা ট্রপিক লেভেল হচ্ছে কি প্রডিউসার, তারপরের ট্রপিক লেভেল হবে কি প্রাইমারি কনজিউমার, তারপরে ট্রপিক লেভেল হবে কি সেকেন্ডারি কনজিউমার। এইরকম এই যে প্রডিউসার, এটা হচ্ছে কি একটা পুষ্টি স্তর। তাহলে একটা ইকোসিস্টেমের মধ্যে যদি টোটাল আমরা প্রডিউসারের সংখ্যাটাকে নিই, মানে টোটাল যদি প্ল্যান্টের সংখ্যা নিই যারা হচ্ছে কি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে, সেই প্রডিউসার যে টোটাল যে সংখ্যাটা, সেটাই হচ্ছে কি আমাদের যে স্ট্যান্ডিং ক্রপ বলা হচ্ছে। স্ট্যান্ডিং ক্রপ মানে হচ্ছে কি একটা পুষ্টি স্তরে টোটাল যদি আমরা প্রডিউসার ধরে নিই বা টোটাল আমরা কনজিউমার ধরি, টোটাল যে প্রাইমারি কনজিউমারের সংখ্যা কত, সেটাই হচ্ছে কি স্ট্যান্ডিং ক্রপ। আর এই যে এটা আমরা হচ্ছে কি নাম্বার অফ টাকে ডিনোট করছি। আর যদি সেই সেম নাম্বারটায় তাদের যে টোটাল বায়োমাসটাকে কালেক্ট করি, সেটাকে আমরা বলবো কি, এটাকে বায়োমাস দিয়ে যখন ডিনোট করব, তখন হচ্ছে কি টোটাল যে জীব ভরটাকে গ্রাম, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করব, টোটাল যে এই যে যত সংখ্যক আছে একটা ট্রপিক লেভেলে প্রডিউসারের সংখ্যা, সেটা হচ্ছে কি স্ট্যান্ডিং ক্রপ, এবং তাদের যে টোটাল ওয়েট বা যেটাকে আমরা বলছি কি শুষ্ক ওজনটা, সেটাই হচ্ছে কি বায়োমাস একটা ইকোসিস্টেমের ক্ষেত্রে। তাহলে বায়োমাস আর স্ট্যান্ডিং ক্রপের মধ্যে একটা মাইনিউট ডিফারেন্স আছে, শুধুমাত্র কি যে টোটাল একটা ট্রপিক লেভেলের সংখ্যাটাকে ডিনোট করছি আমরা স্ট্যান্ডিং ক্রপের মাধ্যমে, এবং তার যে টোটাল যে ভর বা তার যে শুষ্ক ওজনটাকে আমরা ডিনোট করছি কিসের মাধ্যমে, বায়োমাসের মাধ্যমে। নেক্সট দেখে নিয়ে কি বলেছে যে নিচের কোন বিবৃতিটি শক্তির পিরামিডের ক্ষেত্রে সঠিক নয়। তাহলে ইকোলজিক্যাল যে পিরামিড, যদি এনার্জির পিরামিড দেখি, তাহলে সেটা কি হয়, সবসময় নিচের লেভেলে আমরা বললাম কি ট্রপিক লেভেলে প্রডিউসার থাকবে। তাহলে এটা হলো কি প্রডিউসার লেভেল। তারপরের লেভেলে কি থাকবে, প্রাইমারি কনজিউমার। প্রাইমারি কনজিউমারের পরে কে কারা থাকবে, সেকেন্ডারি কনজিউমার। এরকম ভাবে পরপর হচ্ছে কি পুষ্টি স্তরগুলোকে সজ্জিত যদি আমরা করি, তাহলেই কি পাবো আমরা যে ইকোলজিক্যাল পিরামিড পাচ্ছি। তাহলে তারপরে যারা, তারা হচ্ছে কি সেকেন্ডারি কনজিউমার, তারপরে হচ্ছে কি একদম যে টার্সিয়ারি কনজিউমার। এইরকম ভাবে আমাদের ট্রপিক লেভেল গুলো তৈরি হচ্ছে। তাহলে যদি ধরি যে যারা হচ্ছে প্রডিউসার, তারা হচ্ছে কি প্ল্যান্ট, বা একটা ধরলাম এখানে উদাহরণ যদি বলি গ্রাস, তাদেরকে যারা খাদ্য হিসেবে নিচ্ছে, তারা হবে কি প্রাইমারি কনজিউমার, মানে হচ্ছে কি হার্বিভোর, যারা তৃণভোজী প্রাণী। সেই তৃণভোজী প্রাণীদেরকে আবার কারা গ্রহণ করবে, যারা কার্নিভোরস বা মাংসাশী প্রাণী। তারপরে আসছে কি টপ কার্নিভোরস, যারা একদম হচ্ছে কি সব থেকে উপরের লেভেলে যারা হচ্ছে শিকার করবে, তারা হচ্ছে কি টপ কার্নিভোরস। তাহলে এইরকম ভাবে পরপর যদি আমরা
যে একদম প্রডিউসার থেকে যদি টার্সারি কনজিউমার পর্যন্ত এরকম ভাবে পিরামিডের মতো সাজায়, তাহলে এটা পাচ্ছি কি এরকম একটা ইকোলজিক্যাল পিরামিড পাওয়া যায়। তাহলে সবসময় এনার্জি ফ্লো কোথা থেকে হয়? প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার, এরকম ভাবে ইউনিডিরেকশনাল ফ্লো হবে। এনার্জি কখনোই হচ্ছে কি কনজিউমারের থেকে আর হচ্ছে এই প্রডিউসারে ফিরে আসতে পারবে না। তাহলে সবসময় ইউনিডাইরেকশনাল। তাহলে ফ্লো, প্রডিউসার যতটা এনার্জি তৈরি করেছিল তার এনার্জিটা হচ্ছে কি যারা সেই প্রডিউসারকে খাদ্য হিসেবে গ্রহণ করছে তাদের শরীরে পৌঁছাবে। এইভাবে হচ্ছে কি পরপর কনসিকিউটিভ ওয়েতে কি হয়, এনার্জির ফ্লো হয়। তার জন্য কি বলেছে যে এনার্জি বা শক্তির পিরামিডের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তাহলে সবসময় কি দেখছি আমরা যে প্রডিউসারের সংখ্যাটা বেশি থাকছে। প্রডিউসারের যদি আমরা লেভেলটা দেখি, বেসটা হবে কি ব্রড হচ্ছে, আস্তে আস্তে যত একদম টার্সিয়ারি কনজিউমার লেভেলে যাব, এটা হচ্ছে কি পিরামিডটা ন্যারো হতে থাকছে। তাহলে এই যে রকমের যে জিনিসটা সেটাকেই বলা হচ্ছে কি, তাহলে শক্তির পিরামিডের ক্ষেত্রে আমরা কি কি দেখবো? ভূমিটা প্রশস্ত হয়, এটা ঠিক আছে। এটি বিভিন্ন পুষ্টি স্তরে শক্তির পরিমাণ নির্দেশ করে, এটাও ঠিক আছে। এটা ঋজু হয় মানে কি, এই যে একটা ব্রড থেকে শুরু হচ্ছে, প্রডিউসার লেভেলটা কি ছিল অনেকটা বিস্তৃত ছিল, সেখান থেকে আস্তে আস্তে ন্যারো হতে হতে কনজিউমারে গিয়ে এরকম টিপ তৈরি করছে, তার জন্য এটাকে বলা হচ্ছে কি ঋজু আকৃতি। এটাও ঠিক আছে। এটা কি বলেছে, উল্টানো হয় না কখনোই, কি হচ্ছে না এনার্জির পিরামিড উল্টানো হবে না। বাকি যেগুলো আছে যে নাম্বার বা বায়োমাস, এগুলো কিন্তু উল্টানো হতে পারে, কিন্তু কখনোই এনার্জির পিরামিড সেটা কি হবে না, উল্টানো হবে না। কারণ কি, এনার্জি শুধুমাত্র সবসময় কি করতে পারে, প্রডিউসার লেভেল থেকে কনজিউমারে যেতে পারে, কনজিউমার থেকে প্রডিউসারে আসতে পারবে না। তার জন্য কি হবে, কনজিউমার প্রডিউসার থেকে যেহেতু ইউনিডিরেকশনাল ফ্লো হবে, তাহলে সবসময় পিরামিডটা কি থাকবে, এই রকমই আকার থাকবে। কখনোই যে কনজিউমার থেকে স্টার্ট হচ্ছে আর পিরামিডটা প্রডিউসারে এসে শেষ হবে, এরকমটা কখনো হতে পারবে না। তাহলে আশা করছি এটা ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যায়। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে প্রাকৃতিক বাস্তুতন্ত্রে জিনগত উৎসের রক্ষণ বা সংরক্ষণকে কি বলা হয়? তাহলে কি বলা হচ্ছে, যে প্রাকৃতিক বাস্তুতন্ত্রে তার যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, যেখানে সেই জীবগোষ্ঠীটা পাওয়া যায় এবং সেখানেই সে তাকে যদি সংরক্ষণ করা হয়, সেই যে পদ্ধতিটাকে আমরা কি বলি, ইনসিটু সংরক্ষণ। মানে কি, ধরলাম সুন্দরবনের যদি একটা উদাহরণ নিই, তাহলে সুন্দরবনে আমরা কি পাই, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই। তাহলে সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি আমরা সুন্দরবনে রেখেই সেখানে সংরক্ষণ করি, সেটা হচ্ছে কি আমাদের ইনসিটু সংরক্ষণ। মানে তার যে নিজস্ব যেখানে জিনগত উৎস যেখানে পাওয়া যায়, সেটা সেইখানেই আমরা সংরক্ষণ করছি, সেটা হচ্ছে কি ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের বিভিন্ন উদাহরণ আছে, যেগুলো হচ্ছে কি ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, বিভিন্ন যে স্যাংচুয়ারি আছে, সেগুলো সমস্ত হচ্ছে কি ইনসিটু। কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে যদি আমরা ধরে নিয়ে চলে আসি কোথায়, যে কলকাতার মধ্যে আলিপুর চিড়িয়াখানাতে যদি আমরা নিয়ে চলে এলাম সেটাকে সংরক্ষণ করার জন্য, তাহলে সেটা হয়ে গেল কি এক্সিটু সংরক্ষণ। তার যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা সরিয়ে নিয়ে আসছি এবং অন্য একটা কৃত্রিম পরিবেশে যেখানে তাকে সংরক্ষণ করা হচ্ছে, সেই পদ্ধতিটা হবে কি এক্সিটু সংরক্ষণ। তাহলে বিভিন্ন যেগুলো হচ্ছে আমাদের যে জুওলজিক্যাল পার্ক, জু আছে, তারপর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, বিভিন্ন যেগুলো হচ্ছে জিন ব্যাংক বা সিড ব্যাংক, সমস্তগুলো হবে কি তাহলে আমাদের এক্সিটু সংরক্ষণ। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি কোথায়, শুধুমাত্র হচ্ছে যদি ন্যাচারাল এনভায়রনমেন্টে আমরা সেটাকে প্রিজার্ভ করি সেটা হবে ইনসিটু, আর যদি কোনো একটা দূরে নিয়ে চলে আসি অন্য একটা কৃত্রিম এনভায়রনমেন্টে তাকে আমরা যে সংরক্ষণ করা হয় সেটা হবে এক্সিটু। নেক্সট কি বলেছে, যে উক্তিটা কি বলেছে, একটি বাস্তুতন্ত্রে বর্তমান কয়েকটি খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল গঠন করে। এটা ঠিক আছে। তাহলে বিভিন্ন এই যে খাদ্য শৃঙ্খল মানে কি, যে ধরলাম আমরা গ্রাস দিয়ে সেখান থেকে হচ্ছে এই যে ডিয়ার দিয়ে সেখান থেকে সেটাকে হচ্ছে কি টাইগার, এরকম ভাবে যেটা যাচ্ছে লাইন ওয়াইজ, প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, সেখান থেকে সেকেন্ডারি টার্স, এইভাবে যেটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি কি খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। তাহলে এই ফুড চেন যখন তৈরি হচ্ছে, আবার অনেকগুলো ফুড চেন ইন্টারলিঙ্কড হয়ে, তাহলে গ্রাস বা ঘাস শুধুমাত্র যে হরিণ খাবে তা তো নয়, এই ঘাসকে কারা খাবে, গরুও খাবে। এরকম ভাবে আরো একটা খাদ্য শৃঙ্খল, সেখান থেকে আরো খাদ্য শৃঙ্খল, এরকম ভাবে অনেকগুলো খাদ্য শৃঙ্খল যদি একসাথে জুড়ে যায়, তখন যেটা তৈরি হবে তাকেই বলছি কি আমরা খাদ্য জাল। তাহলে গ্রাস থেকে গ্রাসও পারে আসতে পারে, এরকম ভাবে প্রচুর যখন একসাথে জুড়ে যাচ্ছে সমস্ত খাদ্য শৃঙ্খল গুলোকে, তখন সেটা যে গঠনটা তৈরি করছে তাকে বলি আমরা কি ফুড ওয়েব বা খাদ্য জাল। এরপরে কি বলেছে, নেক্সট যে রিজনটা কি বলতে চাইছে, যে চিল, বাজ পাখি অথবা ওই জাতীয় যারা শিকারী পাখি তারা খাদ্য জালের অন্তর্ভুক্ত নয়। এটা কি আছে, ভুল আছে। কারণ কি, যে বিভিন্ন যে শকুন, বাজ পাখি, চিল পাখি, এরা কি হয়, এরা হচ্ছে আমাদের যে কার্নিভোরস, বিভিন্ন যে ছোটখাটো যে জীবগুলো আছে তাদেরকে তারা খায়। তাহলে তারা কি থাকবে, খাদ্য জালের অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এটা ভুল আছে। তাহলে উক্তিটি সঠিক আর যুক্তিটি
মিথ্যা। অপশন কি হবে? সিটা কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে যে বিয়োজকরা হলো, তাহলে বিয়োজক বলতে আমরা কি বোঝাই? বিয়োজক বা ডিকম্পোজার। তাহলে ডিকম্পোজার্স কারা? যারা হচ্ছে কি বিভিন্ন যে অর্গানিক ইনঅর্গানিক মেটেরিয়াল সেগুলোকে কি করবে? ভাঙবে। তাহলে ডিকম্পোজার্স মেনলি হচ্ছে কি কিছু কিছু ব্যাকটেরিয়া, তার সাথে সাথে হচ্ছে কি ফাঙ্গাস, এরাই মেনলি হচ্ছে কি আমাদের যে ডিকম্পোজার্স বা বিয়োজক হিসেবে কাজ করে। তারা হচ্ছে কি মাটির মধ্যে কোনো একটা, ধরলাম উদ্ভিদের কোনো অংশ হতে পারে, পচা পাতা হতে পারে, বা উদ্ভিদের কাণ্ডের কোনো অংশ, যে কোনো অংশ উদ্ভিদের অংশ হতে পারে, বা প্রাণীদের যে কোনো মলমূত্র ত্যাগ করছে, বিভিন্ন প্রকার যে জীবেদের মারা যাওয়ার পরে যে অর্গানিক মেটেরিয়াল গুলো আসছে সেইগুলোকে কি করবে? ভাঙবে। কিসের মাধ্যমে? তারা হচ্ছে এই যে যারা ডিকম্পোজার্স তাদের বিভিন্ন এনজাইম ক্ষরণ করবে, দিয়ে এনজাইম ক্ষরণ করে এই অর্গানিক পার্টিকেলস গুলোকে, অর্গানিক ম্যাটার বা অর্গানিক পার্টিকেলস গুলোকে কি করবে? তারা ভেঙে দেবে। ভেঙে দিয়ে ছোট ছোট কি করবে? বিভিন্ন যে স্মল কম্পাউন্ডসে বা ইনঅর্গানিক কম্পাউন্ডসে কি করে দেবে? স্মল ইনঅর্গানিক পার্টিকেলসে তারা তৈরি করে দেবে। তাহলে যখনই হচ্ছে কি এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে ডিকম্পোজার্সরা কাজ করছে, তাহলে ধরলাম মাটির মধ্যে এখানে কিছু আছে যেগুলো হচ্ছে অ্যানিমেলস বা কোনো যে স্টুল বা যা পাস করছে সেইগুলো, বা উদ্ভিদের কোনো পার্ট, সেগুলোকে কি করবে? সেই মাটির মধ্যে ডিকম্পোজ করে দিবে এবং মাটির মধ্যে মিশিয়ে দিচ্ছে। তাহলে এই বিয়োজকরা মেনলি কি করবে? হেটেরোট্রপিক। তাহলে এরা অন্য কোনো অর্গানিক পার্টিকেলস এর ওপর কাজ করছে এবং সেখান থেকে তাদের পুষ্টিদ্রব্য গ্রহণ করবে। এরা কখনোই করতে পারে না কি, যে নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না, অপরের ওপর নির্ভর করে। অর্গানিক পার্টিকেলস, বিভিন্ন যেগুলো ডেড পার্টিকেলস, তাদের উপর কাজ করছে, তাই তাদেরকে বলা হয় কি? হেটেরোট্রফ। তাহলে যারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে, তাহলে অটোট্রফ কারা হবে? যারা হচ্ছে ফটোসিনথেটিক প্ল্যান্ট, তারা হবে অটোট্রফ। আর বাকি সমস্ত যারা কনজিউমার লেভেলে আছে, যারা হচ্ছে ডিকম্পোজার, সবাই হবে কি? হেটেরোট্রফ। মেনলি আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে ডিকম্পোজাররা যেহেতু ডেড পার্টিকেলের ওপর কাজ করে, মৃত বস্তুর ওপর কাজ করছে, তার জন্য তাদেরকে কি বলা হচ্ছে? স্যাপ্রোট্রফ বা স্যাপ্রোফাইটস বলা হয়। স্যাপ্রোট্রফস, স্যাপ্রোট্রফস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে যে বেন্থসদের পাওয়া যায়। তাহলে দুটো জিনিস এখানে মেনলি, আমরা যদি সমুদ্রের কথা বলি, তাহলে সমুদ্রের মধ্যে দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে বেন্থস আর একটা হচ্ছে প্ল্যাংটন। তাহলে একদম নিচের যে লেয়ার, যেখানে মাটি আছে সমুদ্রের নিচে বা বিভিন্ন জলা জায়গার নিচে, তো আলটিমেটলি মাটি থাকবে। তাহলে সেই জায়গাতে একদম সমুদ্রের নিচের অংশে যে সমস্ত গুলোকে পাওয়া যাচ্ছে, ছোটখাটো যে জীবগুলো পাওয়া যাচ্ছে, কিছু কিছু হচ্ছে যে আমাদের যে মেরিন অ্যানিমেলস গুলো আছে, তারা যারা একদম এই কোথায় থাকবে? এই যে নিচের একদম অংশে থাকছে, একদম সমুদ্রের তলদেশে থাকছে, তাদেরকে আমরা বলছি কি? বেন্থস। এরা হচ্ছে কি? বেন্থস। আর কিছু থাকে যারা হচ্ছে কি এইরকম ভাবে জলের মধ্যে ভেসে বেড়ায়, সেগুলো হচ্ছে কি? প্ল্যাংটন। তাহলে প্ল্যাংটন অলরেডি আমরা বললাম কি যেগুলো ভেসে বেড়ায়, ছোট ছোট অণুজীব। এর মধ্যে আবার দুটো আছে, জু প্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন। তাহলে এই প্ল্যাংটন গুলো হচ্ছে, মানে মনে রাখতে হবে, ছোটখাটো অণুজীব যারা জলের মধ্যে ভেসে বেড়াবে, একদম তলে যারা ডুবে থাকছে, একদম এই যে নিমজ্জিত অবস্থায় থাকছে একদম নিচের লেয়ারে, তারা হচ্ছে বেন্থস। আর কিছু থাকে এরকম ভাবে ওপরে ভাসমান থাকে, যেগুলোকে বলা হয় নিউস্টস। তাহলে এখানে কি বলা হচ্ছে? তাহলে অপশন কোনটা হবে? একদম সমুদ্রের তলদেশে যারা থাকে, অপশন কি হচ্ছে? সি। আর যারা মধ্যবর্তী অঞ্চলে থাকে তাদেরকে কি বলবো আমরা? প্ল্যাংটন। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনটির দ্বারা আমরা খাদক স্তরে সঞ্চিত শক্তি স্তরে শক্তি সঞ্চিত হয়। তাহলে খাদক স্তর মানে কি? যারা হচ্ছে কনজিউমার লেভেলে। তাহলে প্রথম যে আমরা বললাম প্রডিউসার যারা, তারা নিজেরা এনার্জি প্রস্তুত করছে, যে তারা কি করে? লাইট এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি প্রস্তুত করে। তাহলে এই যে প্রডিউসাররা যে এনার্জিটা তৈরি করে, তাকে বলা হয় কি? গ্রস প্রোডাক্টিভিটি বা জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে প্রথম যারা প্রডিউসার লেভেলে যে এনার্জিটা তৈরি হয়, সেটাকে বলা হয় কি? জিপিপি। এই জিপিপির আবার কি আমাদের একক মনে রাখতে হবে? যদি আমরা এনার্জির থ্রুতে প্রকাশ করি তাহলে হচ্ছে কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার ইয়ার। আর যদি আমরা বায়োমাসের ভিত্তিতে প্রকাশ করি তাহলে হচ্ছে গ্রাম পার মিটার স্কোয়ার পার ইয়ার।
এটা খুবই ইম্পর্টেন্ট। জিপিপি মানে কি, প্রডিউসাররা যারা হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে আলোক শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তি যেটা তৈরি করছে, তাদের যে প্রাইমারি প্রোডাকশন সেটাই হচ্ছে কি প্রাথমিক লেভেলে যে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি এটাকে বলছি। এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটিকে আমরা প্রকাশ করব কিসের মাধ্যমে? টোটাল যে একক বর্গমিটার অংশে কতটা এনার্জি প্রস্তুত হচ্ছে তার ভিত্তিতে প্রকাশ করতে পারি, বা হচ্ছে কি যে একক বর্গমিটার অংশে কত গ্রাম বায়োমাস সে তৈরি করছে তার ভিত্তিতেও করতে পারি। তাহলে এই জিপিপি সমান হবে কি, জিপিপি সমান হচ্ছে কি দিয়ে সেই জিপিপি থেকে আবার কি করবে, উদ্ভিদ তার তো নিজের দেহে যে রেসপিরেশনের জন্য কিছু কাজে লাগাবে। তার মানে কি উদ্ভিদ বা একটা ধরলাম এটা প্ল্যান্ট, সে নিজের শরীরে যে এনার্জিটাকে তৈরি করলো ফটোসিনথেসিসের মাধ্যমে, এরপর তার নিজের যে উদ্ভিদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এনার্জি লাগবে, তার যে রেসপিরেটরি প্রসেস মেটাবলিজমের জন্য তার এনার্জি লাগবে, উদ্ভিদের তো নিজের যে রেসপিরেশন প্রসেসের জন্য কি দরকার, এটিপি সাপ্লাই দরকার। তাহলে বেশিরভাগ এনার্জিটা কি করে, উদ্ভিদ যে রেসপিরেশনের জন্য তার যেটা ক্ষতি হয় সেটাকে যদি আমরা বাদ দিই তাহলেই পাবো কি নেট প্রোডাক্টিভিটি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, এনপিপি। তাহলে এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখতে হবে, জিপিপি মাইনাস আর মানে হচ্ছে কি এনপিপি। তাহলে যেটা উদ্ভিদ বা প্রডিউসার লেভেলে তৈরি হচ্ছে এনার্জিটা, তার থেকে আমরা বাদ দিব কি প্রডিউসাররা নিজেরা যেটা রেসপিরেশনের জন্য লস করছে, সেই রেসপিরেটরি লসটাকে যদি আমরা বাদ দিই তাহলে সেটা পাচ্ছি কি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে মেনলি এটা পাবো কি আমরা, যে মুখ্য প্রোডাক্টিভিটি বা এই এনার্জিটা কি করতে পারবে, সে পরবর্তী লেভেলে, পরবর্তী ট্রপিক লেভেলে বা কনজিউমারকে সে দিতে পারবে। তাহলে যতটা তৈরি হচ্ছে পুরোটাই কি কনজিউমার লেভেলে যেতে পারবে না, তাহলে প্রডিউসার থেকে কতটা যাচ্ছে, তার যে রেসপিরেটরি লস বাদ দিলে যেটা থাকছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, সেটা কোথায় যাবে, খাদকের কাছে যাবে। যখন সেটা এই প্রডিউসারকে যখন সে খাদ্য হিসেবে গ্রহণ করছে তখন তার শরীরে যাচ্ছে। তাহলে কনজিউমার বা খাদক স্তরে যে শক্তিটা সঞ্চিত হবে সেটা আলটিমেটলি কি হচ্ছে, এই যে নেট উৎপাদন যেটা হচ্ছে, গ্রস উৎপাদন যেটা হচ্ছে, সেটাকে কিন্তু কনজিউমার পাবে না। তাহলে কনজিউমার কোনটা পাবে, নেট উৎপাদনটাকে। এরপরে হচ্ছে কি, এই যে এটাকে আমরা বললাম কি প্রাইমারি প্রোডাক্টিভিটি বা প্রাথমিক, যেটা প্রডিউসার তৈরি করছে। এরপরে হচ্ছে কি, এই যে এনপিপিটা পেলো কি কনজিউমার পাচ্ছে, কনজিউমার যেটা তৈরি করছে সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের যে সেকেন্ডারি বা গৌণ, সেকেন্ডারি বা গৌণ। তাহলে গৌণ উৎপাদন কাকে বলছি আমরা, যে এনপিপিটা যখন কনজিউমারের শরীরে যাচ্ছে, কনজিউমার সেটার থেকে যে এনার্জিটাকে গ্রহণ করছে বা যে এনার্জিটাকে তৈরি করছে সেটাই হচ্ছে কি তার যে সেকেন্ডারি বা গৌণ উৎপাদন। তার মানে কি এনপিপি আর গৌণ উৎপাদন বা সেকেন্ডারি প্রোডাকশন আমরা ধরতে পারি সেম জিনিস। যতটাই যে নেট প্রোডাকশন হচ্ছে সেটাই কনজিউমার লেভেলে যাচ্ছে, এবং কনজিউমার লেভেলে গিয়ে সেটাকে আমরা বলছি কি সেকেন্ডারি প্রোডাকশন। কনজিউমারের ভিত্তিতে সেটা হচ্ছে কি তার যে সেকেন্ডারি প্রোডাকশন, কারণ কি প্রথম তৈরি হয়েছিল ইকোসিস্টেমে যেটা প্রাইমারি প্রোডাকশন প্রডিউসার লেভেলে, পরবর্তী লেভেলে কনজিউমারের লেভেলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি সেকেন্ডারি প্রোডাকশন। তাহলে যেটা এনপিপি আমরা বলতে পারি কি সেটাই আলটিমেটলি আমাদের সেকেন্ডারি প্রোডাকশন হিসেবে কাজ করছে। তাহলে অপশন এ আর বি দুটোই কারেক্ট হবে, এই জিনিসটা কিন্তু গুলালে হবে না, খুব ইম্পর্টেন্ট এটা, যে এনপিপি নেট প্রোডাকশন যেটা কনজিউমার লেভেলে যাচ্ছে সেটাই কনজিউমারের ক্ষেত্রে কি হবে, সেকেন্ডারি প্রোডাকশন। টোটাল যদি আমরা ইকোসিস্টেমের ভিত্তিতে দেখি তাহলে কি হবে, ইকোসিস্টেমের ভিত্তিতে দেখতে গেলে সেটা হচ্ছে কি প্রাথমিক যে প্রাইমারি প্রোডাকশন হয়েছিল প্রডিউসার লেভেলে, সেকেন্ডারি প্রোডাকশন হচ্ছে কনজিউমার লেভেলে। তাহলে কনজিউমার লেভেলে যে এনার্জিটা স্টোর হবে সেটা কি, যে এনপিপি বা নেট প্রোডাকশন সেটাই তো কনজিউমার লেভেলে যাচ্ছে, এটাই স্টোর হচ্ছে। আর কনজিউমার লেভেলে আলটিমেটলি কোনটা স্টোর হচ্ছে, তাদের শরীরে যেটা তৈরি হচ্ছে সেকেন্ডারি প্রোডাকশন। তাহলে দুটো জিনিসই একই। নেক্সট কি বলেছে, এম এ বি বা ম্যাব এর ফুল ফর্ম কি। এম এ বি বা এটাকেই বলছি কি আমরা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। এই ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এটা হচ্ছে কি মনে রাখতে হবে 1971-এ ইউনেস্কো দ্বারা চালু হয়েছিল একটা প্রোগ্রাম। এই ইউনেস্কো এই প্রোগ্রামটার ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কেন চালু করেছিল, যে বায়োস্ফিয়ার বিভিন্ন যে বায়োডাইভার্সিটির লসটাকে প্রিভেন্ট করার জন্য, বা কি বায়োডাইভার্সিটিকে যাতে প্রোটেক্ট করা যায়, বিভিন্ন জীবজন্তুর যে তার যে ন্যাচারাল হ্যাবিটেট থেকে সরিয়ে যাচ্ছে এবং সেখানে যে তাদের যে নিজস্ব বায়োডাইভার্সিটি সেটা ধ্বংস হচ্ছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য তৈরি হয়েছিল কি এই যে স্কিমটা, সেটাকে বলছি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। বায়োডাইভার্সিটি লসটাকে যাতে প্রিভেন্ট করা যায় বা বায়োডাইভার্সিটি কনজারভেশনটাকে ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
তাহলে মানুষের যে ভূমিকাটা, হিউম্যানের বেনিফিট কি হবে বায়োডাইভার্সিটি কনজারভেশন করলে, এবং যে বিভিন্ন যে জীবগোষ্ঠী প্রাণী গোষ্ঠী আছে সবার মধ্যে যাতে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন থাকে, তার জন্য এটা তৈরি করা হয়েছিল এই স্কিমটা। এবং কি হচ্ছে এই ম্যাবের আন্ডারে কি হয়েছে, বিভিন্ন যে বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করা হয়েছিল, প্রচুর যে বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো তৈরি হয়েছে সেগুলো কার আন্ডারে হয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো তৈরি হয়েছে এই ম্যাব প্রজেক্টটার আন্ডারে। নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমরা, কি বলেছে যে ইকোলজিক্যাল পিরামিডের শীর্ষে কারা থাকছে। ইকোলজিক্যাল পিরামিডে আমরা দেখলাম কি শীর্ষে একদম বেসে থাকছে কারা, প্রডিউসার। শীর্ষে কারা থাকবে, খাদক। তাহলে অপশন কি হবে, এ হবে। এখানে খাদক সবগুলোই হবে, কোশ্চেনটা একটুখানি ভুল আছে, তার মানে তৃণভোজী এখানে মাংসাশী বললে সেটা হতো অ্যান্সারে, আর খাদক বললে তো কি উৎপাদক, তারপরে প্রত্যেকটা স্টেপই হচ্ছে কি খাদক। তাহলে একদম শীর্ষে কারা থাকবে, টপ কার্নিভোর যারা আছে তারা হবে। তাহলে অপশন এই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। নেক্সট কি বলেছে যে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার লিফ নিম্নলিখিত কোনটির উদাহরণ। এই যে গ্রেট ব্যারিয়ার লিফ এটা হচ্ছে কি একটা কোরাল বা প্রবাল প্রাচীর, প্রবাল প্রাচীর। পৃথিবীর একটা খুবই সুন্দর জায়গা, যেটা হচ্ছে কি আমাদের যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে। ইউনেস্কোর যে বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে কোরাল দ্বীপ বলা হয় বা প্রবাল প্রাচীর এখানে আছে। তাহলে এই যে উপকূলবর্তী যে অংশটা গ্রেট ব্যারিয়ার রিফ, এটা হচ্ছে কি মেনলি আমাদের মেরিন ইকোসিস্টেমের পার্ট, সামুদ্রিক অংশের একটা, সামুদ্রিক যে ইকোসিস্টেম বা সামুদ্রিক বাস্তুতন্ত্রের মধ্যেই পড়ছে কি আমাদের প্রবাল প্রাচীর বা কোরাল ওয়াল যেগুলো। তাহলে এই কোরাল ওয়াল এটা হচ্ছে কি মেরিন ইকোসিস্টেমের পার্ট, তাহলে এটা হবে ইকোসিস্টেম। আর এই মেরিন ইকোসিস্টেম, অনেকগুলো মেরিন ইকোসিস্টেম একসাথে নিয়ে কানেক্ট করে কি তৈরি হয়, মেরিন বায়োম গঠন করে। তাহলে বায়োম কখন বলা হবে, যখন কি হবে এরকম অনেকগুলো সামুদ্রিক যে ইকোসিস্টেম একসাথে যুক্ত হবে, দিয়ে তৈরি করবে কি বায়োম। আর প্রবাল প্রাচীর এটা হচ্ছে কি সমুদ্রেরই উপকূলবর্তী একটা অংশ যেখানে এই ধরনের প্রবাল প্রাচীর গুলো গঠন হয়েছে, তাই এটা হচ্ছে কি মেরিন ইকোসিস্টেমের পার্ট। তো মনে রাখতে হবে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে যে একটি ট্রপিক লেভেল থেকে পরবর্তী ট্রপিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ হলো। তাহলে এই যে আমরা বারবার বলছি যে এনার্জি ফ্লো হচ্ছে প্রডিউসার থেকে কনজিউমারে, ইউনিডিরেকশনাল ফ্লো হবে, কিন্তু কতটা পরিমাণ এনার্জি তার মধ্যে সাপ্লাই যাবে তার জন্য সূত্র আছে কার, লিন্ডম্যানের সূত্র, লিন্ডম্যানসের ফর্মুলা। এই লিন্ডম্যান ফর্মুলা তৈরি করে দিয়েছে, কি বলছে লিন্ডম্যানের ফর্মুলা অনুযায়ী যে একটা ট্রপিক লেভেল থেকে তার পরবর্তী ট্রপিক লেভেলে, তার মানে কি প্রডিউসার থেকে যারা হচ্ছে আমাদের যে প্রাইমারি কনজিউমার তাদের এক একটা ট্রপিক লেভেলে কতটা করে যাবে, শুধুমাত্র যতটা এনার্জি আছে পরবর্তী ট্রপিক লেভেলে তার শুধুমাত্র কত যেতে পারে, 10% যেতে পারে। প্রডিউসারের কাছে যদি 100 জুল থাকে তাহলে প্রাইমারি কনজিউমারের ক্ষেত্রে তার 10% মানে কত যাবে, 10 জুল এনার্জি শুধুমাত্র যেতে পারে। তাহলে এটাই বলতে চাইছে এক টপিক লেভেল থেকে পরবর্তী টপিকে কত যাবে, 10%। মানে প্রডিউসার তৈরি করছে যতটা জিপিপি গ্রস প্রোডাকশন, তার যতটা এনার্জি তৈরি হচ্ছে তার শুধুমাত্র কত যাচ্ছে, 10% যেতে পারবে, বাকি সমস্তটাই কি হচ্ছে প্রডিউসারের কাজে লাগছে। তার জন্য কি বলা হবে, এরপরে প্রাইমারি কনজিউমার থেকে যদি সেকেন্ডারি কনজিউমারে যায় তারও 10% হবে, মানে কি এখানে যতটা পেয়েছিল 10 জুল, তার যদি সেকেন্ড পরবর্তীতে যায় আরো 10% হয়ে সেটা কত হয়ে যাবে, 1 জুল শুধুমাত্র ট্রান্সফার হবে। এরকম ভাবে পরপর যত ট্রপিক লেভেল বাড়তে থাকবে তত কি হচ্ছে এনার্জি যে যতটা পরিমাণ যাচ্ছে তার পরিমাণটা কি হতে থাকবে, কমতে থাকবে। তাহলে কি বলেছে এখানে পরবর্তী কোশ্চেনে কি, যে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহিত হয়, এটা অলরেডি বলেছি কি ইউনিডিরেকশনাল ফ্লো কখনোই হচ্ছে কি আর কনজিউমার লেভেল থেকে প্রডিউসারে ফিরে আসতে পারবে না। একবার যে এনার্জিটা কাজে লেগে যাচ্ছে, যে এনার্জিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই এনার্জিটা কি হতে পারবে না, ইউনিল্যাটারাল বা ইউনিডিরেকশনাল যে ট্রান্সপোর্ট হচ্ছে তার ফলে আর কখনোই সেটা যে পূর্ববর্তী ট্রপিক লেভেলে ফিরে আসতে পারবে না। তাহলে কি বলেছে পরবর্তী কোশ্চেন 15 কোশ্চেন দেখে নি, যে জিপিপি মাইনাস আর ইকুয়ালস টু এনপিপি। অলরেডি এই ফর্মুলাটা বলেছি, এটা একদম মুখস্থ রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। এখানে জিপিপি হলো মোট মুখ্য উৎপাদনশীলতা, আর এনপিপি আমরা বললাম কি রেসপিরেটরি লসটাকে বাদ দেওয়ার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এনপিপি। তাহলে এই রেসপিরেটরি লসটাকে আমাদের জানতে চেয়েছে। আর মানে হচ্ছে কি শ্বসনের ফলে ক্ষয় কতটা পরিমাণ এনার্জি প্রডিউসার নিজের কাজে লাগাচ্ছে, তার যে মেটাবলিজমের জন্য, তার যে বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসের জন্য যে এনার্জিটা লস হচ্ছে সেটাই হচ্ছে কি আর দ্বারা ডিনোট করা হচ্ছে। নেক্সট কোশ্চেনে যাই, তবে কি বলছে
যে তৃণভোজী বাস্তুতন্ত্রে খাদ্য স্তরকে ট্রপিক লেভেলটাকে বলে দেওয়া হয়েছে প্রজাতির উদাহরণের সঙ্গে মেলাতে বলা হয়েছে। তাহলে স্তম্ভ 1-এ কি আছে, পরপর ট্রপিক লেভেল গুলো দেওয়া আছে, আর স্তম্ভ 2-এ আমাদের কিছু কিছু জীবের উদাহরণ দিয়ে দিয়েছে। তাহলে প্রথম টপিক লেভেল আমরা সবসময় বলেছি কি দিয়ে তৈরি হবে, কোনো না কোনো প্ল্যান্ট দিয়ে তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে কি ফার্স্ট টপিক লেভেলে কি আসবে, ঘাস। এরপরে সেই ঘাসকে কারা খাবে, যারা হচ্ছে তৃণভোজী প্রাণী। তৃণভোজী প্রাণী কি আসবে পরবর্তী সেকেন্ড টপিক লেভেল। সেকেন্ড টপিক লেভেল কি হবে, খরগোশ। সেই খরগোশকে কারা হচ্ছে কনজিউম করছে, তারা হবে কি, এটা হচ্ছে প্রাইমারি কনজিউমার, এটা হবে কি সেকেন্ডারি কনজিউমার। মানে সেকেন্ডারি কনজিউমার মানে হবে কি থার্ড টপিক লেভেল। তাহলে মনে রাখতে হবে ফার্স্ট কনজিউমার থেকে স্টার্ট হচ্ছে কি, সেকেন্ড ট্রপিক লেভেল থেকে স্টার্ট হচ্ছে ফার্স্ট কনজিউমার লেভেল, কিন্তু ট্রপিক লেভেল কোথায় শুরু হয়ে গেছে, ফার্স্ট ট্রপিক লেভেল প্রডিউসার লেভেল। তারপরে পরবর্তী যতগুলো কনজিউমার লেভেল, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম ভাবে ট্রপিক লেভেল বাড়তে থাকবে। ফোর্থ ট্রপিক লেভেলে তাহলে কি আসবে, শকুন। তাহলে অপশন কোনটা হবে, সরি 3-এর হচ্ছে 4, 3-এর 4, 3-এর 4 মানে অপশন কি হচ্ছে বি, একটাতেই আছে 3-এর 4। তাহলে প্রথমেই যদি আমরা এলিমিনেশন, এই সমস্ত কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমরা কোন টেকনিক ইউজ করব, এলিমিনেশন টেকনিক। একটা যদি যে কোনো আমরা জানি, একটা কি ম্যাক্সিমাম এখানে একটাতে মিলে গেছে, কোনো ক্ষেত্রে দুটো যদি আমরা মিলাতে পারি তাহলে কিন্তু অ্যান্সারটা করে দিতে পারবো। তাহলে আমরা প্রথমেই দেখছি কি ফার্স্ট টপিক লেভেল ঘাস আসছে, তাহলে 3-এর 4 আর কোনো অপশনেই নেই, তাহলে অপশন বিটাই কারেক্ট হবে। নেক্সট কোশ্চেনে যাই, কি বলছে 17-র কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী শৈবাল। তাহলে নাইট্রোজেন সংবন্ধনকারী শৈবাল আমরা অলরেডি আলোচনা করেছি অনেক ক্লাসে, যে এন্টোফিক্সার কারা, যারা হচ্ছে আমাদের যে ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া। আর মধ্যে কারা কারা আসবে, দুটো ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে কি নস্টক অ্যানাবিনা, উদাহরণ অলরেডি আমরা পড়েছি। যেটা আমাদের আনকমন সেটা হচ্ছে কি অসিলেটোরিয়া। এটা মনে রাখতে হবে, এই অসিলেটোরিয়াটা আমরা মেনলি যে সামুদ্রিক জায়গায় পাই, মেরিন ইকোসিস্টেমের মধ্যে এই ধরনের শৈবালগুলোকে পাওয়া যায়। এরাদের ফাংশনও সেম, এই নস্টক অ্যানাবিনার মতো, এরা যে নাইট্রোজেন, এনভায়রনমেন্টাল নাইট্রোজেনটাকে ফিক্সেশন করতে পারে। তাহলে এখানে অপশন নস্টক অ্যানাবিনা অসিলেটোরিয়া, অপশন এ কারেক্ট হচ্ছে। 18-র কোশ্চেন কি বলছে, যে জিএফসি ফুল ফর্ম হলো। তাহলে জিএফসি আমরা কাকে বলছি, জিএফসির ফুল ফর্ম কি, এটাকেই হচ্ছে কি গ্রেজিং ফুড চেন। এখানে কত কিছু দেওয়া আছে, ফিশ চেন, গ্রস ফুড চেন, না গ্রেজিং ফুড চেন। তার মানে হচ্ছে কি গ্রেজিং ফুড চেন কখন বলা হচ্ছে, কিছুই না, নামটা এত বড় সড় দিয়ে দিয়েছে, যে এই যে প্রডিউসার যখন হচ্ছে কি প্ল্যান্ট থেকে কোনো আমরা ফুড চেন স্টার্ট করছি, প্রডিউসার থেকে স্টার্ট করছি, দিয়ে পরপর এরকম ট্রপিক লেভেলে যাচ্ছি, ফার্স্ট প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি করে গিয়ে একদম আমরা যে কনজিউমার প্ল্যান্ট থেকে তার প্রাইমারি কনজিউমারে গেলাম, তার সেখান থেকে সেকেন্ডারি কনজিউমার, যখনই কোনো একটা প্রডিউসার বা প্ল্যান্ট থেকে শুরু হচ্ছে ফুড চেনটা, তাকেই বলছি কি আমরা গ্রেজিং ফুড চেন। তাহলে যদি যে জীবিত প্ল্যান্ট থেকে বা জীবিত কোনো একটা উপাদান, যে প্রডিউসার মানে কি সবসময় প্ল্যান্ট হতে হবে, তাহলে প্রডিউসার প্ল্যান্ট তারা যদি সজীব হয় সেখান থেকে শুরু হলে সেটা হচ্ছে কি গ্রেজিং ফুড চেন। আরেকটা ফুড চেন আছে সেটা হচ্ছে কি ডেট্রাইটাস ফুড চেন। এই ডেট্রাইটাস ফুড চেন হবে কি, এটা যেমন লিভিং অর্গানিজম থেকে শুরু হয়েছিল, এটা কি হবে ডেড পার্টিকেলস থেকে বা ডেড মেটেরিয়াল থেকে স্টার্ট হচ্ছে ফুড চেনটা, দিয়ে সেখান থেকে আসবে কি ডিকম্পোজার। এইভাবে যে ফুড চেন গুলো তৈরি হয় তাদেরকে বলা হয় কি ডেট্রিটাস ফুড চেন। তাহলে গ্রেজিং ফুড চেন মানে সজীব বস্তু থেকে তৈরি হচ্ছে, প্রডিউসার থেকে শুরু হবে, পরপর কনজিউমার লেভেলে যেতে থাকবে। আর ডেট্রিটাস ফুড চেন মানে হচ্ছে কি কোনো একটা ডেড পার্টিকেল বা ডেড ম্যাটেরিয়াল, ডেড অর্গানিজম থেকে হবে, যে ডেড অর্গানিক ম্যাটেরিয়াল থেকে শুরু হবে, দিয়ে ডিকম্পোজার যাবে, ডিকম্পোজার ডিকম্পোজার দিয়ে সেখান থেকে বিভিন্ন যে অর্গানিজম, মাইক্রোব্যাকটেরিয়াল যে অ্যাক্টিভিটি গুলো, তার মাধ্যমে যে ফুড চেন চলবে তাকে বলছি আমরা ডেট্রিটাস ফুড চেন। 19-এর কোশ্চেন কি বলছে, যে অরণ্যের বাস্তুতন্ত্রে হরিণের দ্বারা নতুন জীব পদার্থ তৈরির হারকে কি বলা হচ্ছে। তাহলে হরিণ কোথায় থাকছে, হরিণ আমরা মেনলি পাবো কি কনজিউমার লেভেলে। তাহলে গ্রাসের পরেই পাচ্ছি কি তৃণভোজী প্রাণী, আমরা প্রাইমারি কনজিউমার লেভেলে পাচ্ছি ডিআর কে। তাহলে এখানে যেটা তৈরি হয়েছিল, যে জীব জৈব পদার্থ তৈরি বলতে কি বোঝাতে চাইছে, বায়োমাস তৈরি হচ্ছে, বা হচ্ছে কি এনার্জি, আলটিমেটলি কি হচ্ছে এনার্জি তৈরি হচ্ছে। তাহলে প্রাইমারি লেভেলে মানে প্রডিউসার লেভেলে যেটা তৈরি হয়েছিল সেটাই কি ছিল আমাদের যে জিপিপি। এরপরে যে ডিআর সেকেন্ডারি লেভেলে কনজিউমার লেভেলে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি কি গৌণ উৎপাদনশীলতা, যেটা আমরা আগেই বললাম সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তাহলে ডিআর যে বায়োমাসটা তৈরি করছে সেটা হচ্ছে কি তার সেকেন্ডারি প্রোডাক্টিভিটি বা গৌণ উৎপাদনশীলতা। অপশন কি হবে, ডি কারেক্ট হবে। এটা কি ছিল প্রাথমিক উৎপাদনশীলতা, এটা হবে কি গৌণ উৎপাদনশীলতা। স্ট্যান্ডিং কপ অলরেডি আমরা আগে বলেছি কি। নেক্সট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আসার চান্স খুব বেশি, যে এই যে আমরা লিন্ডম্যানের যে 10% ফর্মুলা পড়লাম, এই 10% ফর্মুলা দিয়ে কোশ্চেন দিয়েছে এখানে।
তাহলে এখানে বলে দিয়েছি কি 30 জুল প্রডিউসারের ক্ষেত্রে ছিল, উৎপাদকের কাছে কত ছিল 30 জুল। এরপর পরপর একটা এরকম খাদ্য শৃঙ্খল দিয়ে দিয়েছে, বলে যে ময়ূরের কাছে কত পরিমাণ শক্তি থাকবে, তাহলে উদ্ভিদের কাছে কত ছিল 30। এরপরে তারপরে যাচ্ছে ফার্স্ট কনজিউমারে কত যাবে, তার 10% মানে 3 জুল গেল। এবার তারপরের লেভেলে কত যাবে, তার আবার 10% ভাগ হয়ে যাবে 0.3 জুল। এরকম ভাবে তারপরে ট্রপিক লেভেলে গেলে তার আবার 3% হবে, সরি 10% হবে, তাহলে 0.03 জুল। কোনটা হবে, অপশন বি কারেক্ট। তাহলে প্রথম থেকে যদি আমরা ভাগ করি পরপর এরকম ভাবে যটা ট্রপিক লেভেল যাবে তত হচ্ছে কি এটা 10 টু দি পাওয়ার তত হিসেবে ভাগ হতে থাকবে। 10 টু দি পাওয়ার মানে এখানে কটা ট্রপিক লেভেল গেছে, একটা ট্রপিক, দুটো ট্রপিক, তিনটে ট্রপিক লেভেল গেছে। তার মানে যদি সিম্পল যদি এরকম ভাবে বলে দেয়, যে এরকম ভাবে যদি না দেওয়া থাকে, তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সলভ করব, যে যদি বলে দেয় প্রডিউসারে ছিল, এরকম ভাবে ধরলাম যদি প্রডিউসারে ছিল আমাদের যে 1000 জুল, এরপর আমাদের বলে দিল যে টার্সিয়ারি কনজিউমারের কাছে কত থাকবে, টার্সিয়ারি কনজিউমারের কাছে কত, এরকম ভাবে জিজ্ঞাসা করে দিল। প্রডিউসারের কাছে এত আছে, তাহলে এ হচ্ছে কি প্রাইমারি কনজিউমার, এ সেকেন্ডারি কনজিউমার, এ হচ্ছে কি টার্সিয়ারি কনজিউমার, মানে কি তিনটে টপিক লেভেলে তার এনার্জির ফ্লো হয়েছে। তিনটে টপিক লেভেলে যাওয়া মানে কি যত এনার্জি ছিল প্রডিউসারের কাছে ডিভাইড করতে হবে 10 টু দি পাওয়ার যটা টপিক লেভেল পেরিয়েছে, এই এনটা হচ্ছে কি যতগুলো টপিক লেভেল পেরিয়েছে, এন ইকুয়ালস টু হচ্ছে কি টপিক লেভেল। তাহলে তিনটে টপিক লেভেলেও পেরিয়েছে, তাহলে তিনটে, তাহলে 1000 ডিভাইড বাই যদি আমরা করি 10 টু দি পাওয়ার 3, তাহলে কত আসবে, আলটিমেটলি 1 জুল অ্যান্সার আসবে। তাহলে এই ফর্মুলাটাও যদি আমরা মনে রাখি ইজিলি করতে পারবো। তাহলে এরকম ভাবে আমাদের নাও দিতে পারে পরপর এরকম ভাবে, তাহলে শুধুমাত্র আমরা কোন কনজিউমার কটা টপিক লেভেল সেই অনুযায়ী এভাবে অ্যান্সার বার করতে পারবো। এটা হচ্ছে কি শর্ট ট্রিক্স। নেক্সট কোশ্চেনে যাই। এখানে কি বলে দিয়েছে, এইরকমই কোশ্চেন দিয়ে দিয়েছে যেটা আমি আগে বললাম, কি উৎপাদক স্তরে যদি 1000 জুল থাকে তাহলে গৌণ খাদকের জন্য কত। গৌণ খাদক মানে এখানে মনে রাখতে হবে কি, এখানে ভুল হয় কিন্তু খুব বেশি। গৌণ খাদককে যে হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, মানে প্রাইমারি কনজিউমার হবে কি প্রাথমিক খাদক, গৌণ খাদক মানে আমরা একদম সেকেন্ড লেভেলটা ভাবলে হবে না, সেকেন্ড টপিক লেভেল কিন্তু নয়। তার মানে প্রথমে প্রডিউসার, উৎপাদক, তারপরে কি আসে যে প্রাথমিক খাদক, তারপরে আসে সেকেন্ডারি খাদক বা হচ্ছে মানে গৌণ খাদক, সেকেন্ডারি কনজিউমার বা গৌণ খাদক। তাহলে সে হচ্ছে কি দুটো টপিক লেভেল পেরিয়েছে, তার মানে কি 1000 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 2, তাহলে কত হয়ে যাবে 10 হবে অ্যান্সার, 10 জুল। তাহলে এইভাবে আমরা অ্যান্সার করতে পারবো ইজিলি। তো আশা করছি এই ধরনের শর্ট ট্রিক্স আর বিভিন্ন এই যে কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে তোমাদের খুবই হেল্পফুল হচ্ছে, এবং পরবর্তীতে এরকম প্রত্যেকটা যে চ্যাপ্টারের আমরা কনসেপ্ট ক্লিয়ার করে যাবো, এবং এই এমসিকিউ গুলো দেখবে তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর সাথে সাথে তোমরা যে মক টেস্ট দিতে থাকছো এবং কোশ্চেন গুলো প্র্যাকটিসের জন্য তোমাদের যে এক্সামের হলের যে ফিয়ারটা, এক্সাম কোশ্চেন অ্যাটেম্প করার ভয়টা অনেকটাই কেটে যাবে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনের পর আলোচনা করতে থাকি। নেক্সট কি বলেছে, যে অরণ্যের বাস্তুতন্ত্র থেকে অণুজীবকে যদি আমরা অপসারিত করে দিই তাহলে কি হবে, সেখানে ওই এনভায়রনমেন্টের মধ্যে কি এফেক্ট পড়বে। যদি আমরা পুরো এনভায়রনমেন্টে সমস্ত কিছু আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, তার সাথে আরো যত সমস্ত জীব আছে, শুধুমাত্র আমরা যে অণুজীবগুলোকে সরিয়ে দিলাম, যারা ডিকম্পোজার তাদেরকে সরিয়ে দিলাম, তাহলে কি হবে, কোনো কিছু যে অর্গানিক মেটেরিয়াল গুলো আসছে মাটির মধ্যে বা এনভায়রনমেন্টে, সেগুলো কি হতে পারছে না, বিয়োজিত হতে পারছে না, ডিকম্পোজ হতে পারবে না। তার ফলে কি হবে, জৈব পদার্থগুলো যেমন ছিল সেরকমই থাকবে মাটির মধ্যে, যা যত ধরনের এই যে পচা পাতা, উদ্ভিদের যা অংশ, তারপর হচ্ছে কি যে প্রাণীদের যে বিভিন্ন মলমূত্র ত্যাগ করছে, সমস্তটা সেই অবস্থাতেই থেকে যাবে, যেমন ভাবে থাকছে সেরকম, কোনোটা বিয়োজিত হচ্ছে না, সেই এনভায়রনমেন্টে সেই রকম ভাবে থেকে যাবে। তাহলে কি হতে পারবে না, যে জৈব পদার্থ বিশ্লেষিত হতে পারছে না। তার সাথে সাথে হচ্ছে কি, এই যে অণুজীবগুলোর আমরা একটা ইম্পর্টেন্ট ভূমিকা দেখলাম, কি একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, তারা এই যে বিভিন্ন ধরনের নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করছে, যে সায়ানোব্যাকটেরিয়া গুলো বা বিভিন্ন যেগুলো আমাদের যে ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সার আছে, সমস্তগুলো কি করে, এই অণুজীবগুলো নাইট্রোজেন ফিক্সেশনে কাজে লাগে। অণুজীবগুলোকে যদি আমরা এনভায়রনমেন্ট থেকে পুরোপুরি বাদ দিয়ে দিই, তাহলে সরিয়ে দিই, তাহলে কি করতে পারবে না, এনভায়রনমেন্টে ডিরেক্টলি নাইট্রোজেন ফিক্সেশন হতে পারছে না, এবং যে ডিকম্পোজারের যা যা কাজ সেগুলো কি হতে পারবে না। তাহলে জৈব পদার্থগুলো সেই অবস্থাতেই থেকে যেত, অপশন সি কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলতে চাইছে, তো এটা আমাদের অলরেডি দেখছি কি 2021-এ এই কোশ্চেনটা চলে এসছে জেএনপিএসসিতে। এখানে কি বলছে, যে নিম্নলিখিত গুলির মধ্যে কোন
খাদ্য শৃঙ্খলটি সঠিক আছে। তাহলে খাদ্য শৃঙ্খল যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমে আমাদের দেখতে হবে কি সবগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছি প্রথমে প্রডিউসার আছে, তার মানে কি আমাদের আরেকটুখানি এটা টাফ হয়ে গেল। যদি প্রথমে একটা কনজিউমার দিয়ে দিত সেটাকে আমরা অলরেডি বাদ দিয়ে দিতাম প্রথমে। এরপরে কি দিচ্ছে যে ফাইটোপ্ল্যাঙ্কটন দিয়ে শুরু হচ্ছে, দিয়ে জুপ্ল্যাঙ্কটন, দিয়ে মাছ। এটা অপশন ঠিক হবে, কারণ কি এই যে জলের মধ্যে আমরা বললাম ভাসমান অবস্থায় থাকে যে অণুজীবগুলো তারা হচ্ছে কি ফাইটোপ্ল্যাঙ্কটন। এই ফাইটোপ্ল্যাঙ্কটনকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে কি জুপ্ল্যাঙ্কটন। মানে নামের মধ্যে মনে রাখতে হবে ফাইটোপ্ল্যাঙ্কটন মানে কি এটা একটা উদ্ভিদের পার্ট, জুপ্ল্যাঙ্কটন মানে এটা হচ্ছে অ্যানিমেলের পার্ট। তাহলে ছোট ছোট অণুজীব যেগুলো উদ্ভিদের মতো তারা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, যারা হচ্ছে প্রাণীদের মতো যাদের ক্যারেক্টারিস্টিক যারা হচ্ছে কি ফাইটোপ্ল্যাঙ্কটন কি করতে পারবে নিজে খাদ্য তৈরি করতে পারছে অটোট্রপিক, তাহলে এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি উদ্ভিদের মতো, তাই ফাইটো নামটা দিয়ে মনে রাখতে হবে উদ্ভিদের মতো। এই উদ্ভিদের মতো যে অণুজীবগুলো আছে তাদেরকে কারা খাদ্য হিসেবে গ্রহণ করবে, যারা জুপ্ল্যাঙ্কটন। জু মানে হচ্ছে কি এখান থেকে অ্যানিমেল আসে, তাহলে অ্যানিমেলের মতো যে অণুজীবগুলো আছে তারা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এই জুপ্ল্যাঙ্কটন গুলোকে আবার কারা খাদ্য হিসেবে গ্রহণ করবে, যে ছোটখাটো মাছগুলো আছে পুকুরের মধ্যে বা জলের মধ্যে মাছ আছে, বিভিন্ন যে আরো যে জলজ প্রাণীগুলো আছে তারা গ্রহণ করবে। তাহলে অপশন কোনটা কারেক্ট হচ্ছে, আমাদের সি কারেক্ট হচ্ছে। বাকিগুলো কেন হচ্ছে না একবার দেখে নি। ঘাস থেকে বলেছে ক্যামেলিয়ন, দিয়ে পতঙ্গ, এটা কি আছে ভুল আছে। তাহলে এটা কোথায় আসবে, ঘাসের পরে আসছে পতঙ্গ আসবে, যারা গ্রাস হোপার আসবে, দিয়ে সেখান থেকে বিভিন্ন যে পাখি আসছে। ক্যামেলিয়নটা এখানে কি আসছে পরবর্তী স্টেপে আসবে, তাহলে এটা ভুল আছে। এটার পরে ঘাসের পরে কি আসতো পতঙ্গ বা গ্রাস হোপার যেগুলো আছে। আর ঘাসের পরে শিয়াল আছে, শিয়াল কি মাংসাশী প্রাণী, তাহলে এরা কখনোই হচ্ছে না কি হার্বিভোরস নয়, তাহলে এই অপশনটা ভুল হবে। তাহলে ঘাসের পরে এই শিয়াল দিয়ে দিয়েছে, এটা ভুল আছে। তারপরে কি বলেছে ঝরা পাতা দিয়ে ব্যাকটেরিয়া, এটা ঠিক আছে। ঝরা পাতার পরে ব্যাকটেরিয়া, কিন্তু দিয়ে কি দিচ্ছে পতঙ্গের লার্ভা। এটা কি যদি আমরা ডিকম্পোজার বা যে ডেট্রাইটাস ফুড চেন দেখতাম তাহলে কি হতো ঝরা পাতা ব্যাকটেরিয়া দিয়ে সেখান থেকে আবার পতঙ্গের লার্ভা চলে, সেটা কোথা থেকে আসবে, ব্যাকটেরিয়ার পরে বিভিন্ন যে যখনই ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে সেটা কি হবে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, এটা কি হবে এখানেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে ডেট্রিটাস ফুড চেন কোথা থেকে শুরু হয়, ডেড ম্যাটেরিয়াল থেকে শুরু হয়, দিয়ে একদম কোথায় যে ব্যাকটেরিয়াল বা বিভিন্ন যে অণুজীব গুলো আছে সেখানে শেষ হয়ে যায়। তাহলে পতঙ্গের লার্ভা এখানে আসবে না। অপশন কি হচ্ছে সি কারেক্ট। নেক্সট কি বলেছে যে প্রাথমিক উৎপাদনশীলতার পরিমাণের একক, এটাও অলরেডি জেনপাসের কোশ্চেন। এটা আমরা আগেই বললাম কি যদি আমরা বায়োমাসের থ্রুতে দেখি তাহলে কি হবে গ্রাম পার মিটার স্কোয়ার পার ইয়ার। বছরের থ্রুতে দেখছি একটা বছরের যে টোটাল বায়োমাস কতটা তৈরি হচ্ছে প্রডিউসার লেভেলে, সেটাই হচ্ছে কি একক বর্গক্ষেত্র বা একক মিটার, যেটা আমাদের যে স্কোয়ার মিটার এরিয়াতে কতটা পরিমাণে বায়োমাস তৈরি হচ্ছে। বা এটাই আরো একটা অপশন দিতে পারে কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার ইয়ার, এটাও কিন্তু কারেক্ট হবে। নেক্সট কি বলেছে যে পিরামিড কখনোই উল্টো হয় না, এটাও 19-এর কোশ্চেন। এটা অলরেডি আমরা আলোচনা করেছি কি এটা কি হবে জীব শক্তি, অপশন এ হবে। তাহলে এখানে জীব ভর আর জীব সংখ্যা এদের পিরামিডটা কেমন হয় দেখে নি একবার। তাহলে এখানে জীব শক্তিটা আমরা সবসময় কি দেখলাম এরকম প্রডিউসারটা ব্রড ছিল, দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে প্রত্যেকটা টপিক লেভেলে এনার্জির পরিমাণটা ফ্লোটা আস্তে আস্তে কম হতে থাকছে এরকম। জীব ভরটাও হবে কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এদের যে পিরামিডটাও সেটা হচ্ছে কি এইরকমই দেখতে হয়, কারণ কি প্রডিউসারের সংখ্যা বেশি পরিমাণে থাকে, উদ্ভিদের সংখ্যা কি থাকে একটা ইকোসিস্টেমে উদ্ভিদের সংখ্যা বেশি, সেখান থেকে হার্বিভোরসের সংখ্যা আর একটু কমতে থাকে, দিয়ে সেখান থেকে কার্নিভোরসের সংখ্যা আর একটু কম হয়, এরকম থাকে। কিন্তু হতে পারে কি যে জীবভরের যেটা আমরা পিরামিডটা দেখছি এটা হলো কি এনার্জি, এটা হচ্ছে কি বায়োমাস বা জীবভর। তাহলে হতে পারে কি আরেকটা হচ্ছে কি যে জীব সংখ্যা, যে প্রডিউসারের সংখ্যা যত, তাহলে প্রডিউসারের সংখ্যা বেশি হলে প্রডিউসারের বায়োমাস বেশি হবে, এটা তো ইকুইভ্যালেন্ট। তাহলে দুটো পিরামিডই হচ্ছে কি এটা ইকুইভ্যালেন্ট সেম, তাহলে এটা হচ্ছে নাম্বার। তাহলে এই ধরনের পিরামিড গুলো এনার্জি পিরামিডটা সবসময় কি হবে এরকমই হবে, নিচে প্রডিউসার ওপরে কার্নিভোরস বা যারা হচ্ছে কি একদম টারশারি কনজিউমার এইখানে থাকবে। আর যারা বায়োমাস বা যে জীব সংখ্যা নাম্বার অফ অর্গানিজম এটার যদি আমরা দেখি তাদের পিরামিড কিন্তু এরকম উল্টানো আমরা দেখতে পারি, যে অনেক ক্ষেত্রে কি হয় যে কনজিউমারের সংখ্যা বেশি আছে তার যে লেভেল টপিক লেভেলের সংখ্যা কম, প্রডিউসারের সংখ্যা কম কিন্তু কনজিউমার অনেক। তার মানে কি এখন আমরা যেটা দেখছি হিউম্যান পপুলেশনে কি হচ্ছে যে বিভিন্ন যে আমাদের যে বলতে পারি কি যে রিসোর্স গুলোকে ধান বা গম এগুলোর উৎপাদন যে পরিমাণে হচ্ছে তার চেয়ে হচ্ছে কি কনজিউমারের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকছে। প্রডিউসার লেভেলের কম আছে তার চেয়ে যদি কনজিউমার বেশি থাকে তাহলে আমরা এরকম উল্টানো পিরামিড দেখতে পারি। বায়োমাস বা যে নাম্বার অফ অর্গানিজম বা জীব ভর এবং জীব সংখ্যা সেটা কিছু পার্টিকুলার কন্ডিশনে তাদের যে পিরামিডটা উল্টানো হতে পারে, কিন্তু জীব শক্তি কখনোই উল্টানো হবে না।
যদি প্রডিউসারের সংখ্যা কম থাকে একটা ইকোসিস্টেমের মধ্যে, তুলনামূলকভাবে যদি কনজিউমারের সংখ্যা প্রচুর পরিমাণে বেশি থাকে, তাহলে আমরা বায়োমাস বলি বা যে নাম্বার অফ অর্গানিজমে, তাহলে তাদের যে পিরামিডটা এরকম উল্টানো পেতে পারি সার্টেন কন্ডিশনে, কিন্তু কখনোই এনার্জিটা এরকম, তাহলে এনার্জি যদি ফ্লো উল্টো দিকে হবে না। কারণ কি, প্রডিউসারের সংখ্যা কম থাকলেও সবসময় কি হচ্ছে, প্রডিউসার থেকেই কনজিউমারে যাচ্ছে এনার্জি, তার কখনোই হতে পারে না। যদি কনজিউমারের সংখ্যা বেশিও আছে, তবু কি কনজিউমার থেকে প্রডিউসার কি এনার্জি নিতে পারবে? পারবে না। তার জন্য এনার্জির যে পিরামিডটা কি হচ্ছে, সবসময় সোজা থাকছে। নেক্সট কি বলেছে যে হাইড্রোসিডের কোন দশায় টাইফা স্যাজিটেরিয়া পাওয়া যায়? তাহলে যেটা আমরা আগে অলরেডি যে প্রথম যে হাইড্রোসিডের কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম ছবির মধ্যে, ওখানেই আমরা দেখিয়েছিলাম কি যে রিড জলাবদ্ধতা অবস্থা, যেখানে হচ্ছিল কি এই যে জলের মধ্যে একদম নিচ থেকে ওপরের স্তর পর্যন্ত পুরোটা জুড়ে কি থাকছিল, এই যে উদ্ভিদগুলো থাকছিল, সেই উদ্ভিদগুলোকে বলছি কি মানে তাদের মূলটা থাকছে মাটির মধ্যে একদম মানে জলাভূমি তলদেশে, কিন্তু তাদের যে বাকি অংশগুলো উদ্ভিদটা ওপরে যে অংশটা ভাসমান অবস্থায় থাকছে, উদ্ভিদের একদম জলাভূমির ওপরের অংশে চলে আসছে, এই ধরনের উদ্ভিদগুলোকে আমরা বলছি কি এই যে টাইফা স্যাজিটেরিয়া এগুলো। তার সাথে হচ্ছে আরেকটা হচ্ছে কি সাইপেরাস, এগুলো উদাহরণ মনে রাখতে হবে। হাইড্রোসিটির এটা আমরা কোথায় পাচ্ছি? চতুর্থ দশায় পাচ্ছি। হাইড্রোসিটির চতুর্থ দশায় এই ধরনের যে টাইফা স্যাজিটেরিয়া সাইপেরাস এগুলো পাচ্ছি। এই যে দশাটাকে আমরা বলছিলাম কি রিড জলাবদ্ধতা দশা। নেক্সট তাহলে আমরা ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেন কি বলেছে, নিচের কোনগুলি ডেট্রিভোর? তাহলে ডেট্রিভোর আমরা কাদেরকে বললাম? যারা হচ্ছে এই যে ডেট্রাইটাসকে যারা খায় তারা হচ্ছে কি ডেট্রিভোর। বিভিন্ন ডেট্রাইটাস মানে কাকে বলা হচ্ছে, যে বিভিন্ন এই যে অর্গানিক ম্যাটেরিয়াল যেগুলো ছিল তাদেরকে যারা ভাঙছে, তারা বিভিন্ন যে ডিকম্পোজার, যেটা ভাঙার পরে যেটা তৈরি হচ্ছে বিয়োজনের পরে কোনো অর্গানিক বা যেগুলো হচ্ছে আমাদের যে জীবজ বস্তুর যে বিয়োজনের ফলে যেগুলো তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ডেট্রিভোর। এই ডেট্রিভোর গুলো কোন কোন মানে এই ডেট্রিভোরাস কারা, তাদেরকে জানতে চেয়েছে। কোন কোন এই যে ডেট্রিভোর তৈরি করতে যারা হেল্প করছে, তারা হচ্ছে কি কেঁচো হবে, উইপোকা হবে, আর কি বিটেল হবে। এই যে অর্গানিক যে জিনিসপত্রগুলো আছে তাদেরকে ভাঙছে, তারা হচ্ছে কি ডেট্রিভোর, এবং সেখান থেকে তারা মাটির মধ্যে উর্বরতা বৃদ্ধি করতে হেল্প করে, মাটির মধ্যে মিশিয়ে দিচ্ছে, তার ফলে যেটা তৈরি হয় এটাও মনে রাখতে হবে কি হিউমাস গঠন করে, মনে রাখতে হবে। তাহলে মাটির ওপরের স্তরে ধরলাম যে অর্গানিক মেটেরিয়াল গুলো তৈরি হচ্ছে, সেইগুলোকে ভেঙে দিচ্ছে, দিয়ে মাটির মধ্যে একটা গাঢ় যেটা উর্বর অংশ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে হিউমাস। এই হিউমাসটা হচ্ছে কি বিভিন্ন যে চাষবাসের ক্ষেত্রে মাটিটা তৈরি হয়, যে গাঢ় একটা বাদামি রঙের মাটি, যেখানে বিভিন্ন যে অর্গানিক মেটেরিয়ালের পরিমাণটা বেশি, তাকে বলছি কি আমরা হিউমাস। এই হিউমাস গঠন করতে হেল্প করে কারা? ডেট্রিভোরসরা। নেক্সট কি বলেছে যে নিচের কোনগুলি হাইড্রোসিটির অন্তর্গত দশা? তাহলে আমরা দেখছি হাইড্রোসিটি থেকে অনেক কোশ্চেন আসছে, তাহলে ইকোলজিক্যাল সাকসেশন থেকে যদি কোশ্চেন আসে তাহলে হাইড্রোসিটি থেকেই চান্স আছে, বাকি যে সাকসেশন গুলো এতটা ইম্পর্টেন্ট না। হাইড্রোসিটির তাহলে অন্তর্গত দশা কোনটা কোনটা দেখলাম আমরা? ভাসমান দশা, বিভিন্ন যে ভাসমান কিছু উদ্ভিদ ছিল, আর যেগুলো একদম সাবমার্জ হাইড্রিল্লা ভ্যালিসনেরিয়া এগুলো, আর ভাসমান অবস্থায় যেগুলো থাকছে, এই দুটো দশা আমরা দেখলাম। অর্ধ নিমজ্জিত দশাটা কোথায় ছিল? সেকেন্ড স্টেজ। তারপরে ভাসমান দশাটা কোথায় আসছে? থার্ড স্টেজে। আর একদম প্রথমে কি ছিল? ফাইটোপ্ল্যাঙ্কটন। এরকম ভাবে পরপর হাইড্রোসিটির যে দশাগুলো মনে রাখতে হবে, এরকম ভাবে কি আমাদের যে ক্যাটাগরি 2 এর কোশ্চেন দিতে পারে এখান থেকে। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনগুলি স্থলজ বাস্তুতন্ত্র? স্থলজ বাস্তুতন্ত্র মানে কি, যেটা হচ্ছে আমাদের যে স্থলভূমির মধ্যে যে বাস্তুতন্ত্রগুলো গড়ে উঠেছে তাদেরকে বলছি কি আমরা স্থলজ বাস্তুতন্ত্র। তাহলে কি কি হবে? তুন্দ্রা আর তৈগা। বাকি যে খাড়ি, এটা হচ্ছে কি যে নদী আর সমুদ্রের মাঝখানে এরকম সরু সরু যে ক্যানেলের মতো অংশগুলো জলের তৈরি হয়, সেটাকে বলি কি আমরা খাড়ি। খাড়ির মধ্যে বিভিন্ন যে সামুদ্রিক যে অংশ, যদি আমরা দেখি সুন্দরবনের দিকে খাড়ির মধ্যে বিভিন্ন চাষবাসও করা হয়, সমুদ্র আর নদীর মধ্যে যেখানটাতে মিশছে সেই মোহনাতে কিন্তু এ ধরনের খাড়ি পাওয়া যায়। এগুলো হচ্ছে কি তাহলে জলজ বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে। এই প্রবাল প্রাচীর, এটা অলরেডি আমরা বললাম, এটা হচ্ছে কি সামুদ্রিক বা মেরিন ইকোসিস্টেমের পার্ট। বাকি যে তুন্দ্রা ত্রৈগা, টুন্ড্রাটা মেনলি আমরা কোথায় পাই? একদম বরফাকৃত যে অংশগুলো, যেখানে সারা বছরই হচ্ছে কি বেশিরভাগ টাইমে বরফ জমে থাকে, -0তেও টেম্পারেচার চলে যায়, সেখানে যে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে সেটা হচ্ছে কি আমাদের তুন্দ্রা। বিভিন্ন যেগুলো হচ্ছে যে সাইবেরিয়া হোক বা আমাদের যে আর্কটিক এরিয়া যেগুলো আছে, আন্টার্কটিকা, এরকম জায়গাতে কি হয়েছে এই যে তুন্দ্রা বাস্তুতন্ত্র তৈরি হয়েছে। আর তৈগাটাও হচ্ছে কি, এটাও হচ্ছে শীতের দেশে মেনলি পায়, বিভিন্ন যে পাইন গাছগুলো হয়। তারপরে হচ্ছে কি যে অস্ট্রেলিয়া বা যেগুলো আমাদের যে ওয়েস্টার্ন কান্ট্রি, সেখানের যে বাস্তুতন্ত্র সেটা হচ্ছে কি তৈগা। এরপরে হচ্ছে কি আমরা
যে পেডিগ্রি নিয়ে বলেছিলাম, আমি প্রথমেই বলেছিলাম কি পেডিগ্রি নিয়ে একটুখানি আলোচনা করব। তোমাদেরই একজন আমাকে ডাউট জানিয়েছিল যে এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, এই কোশ্চেন গুলো করতে অসুবিধা হচ্ছে, তাই তোমাদেরকে আজকে কিছু কিছু শর্ট ট্রিক্স বলে দেবো কিভাবে ইজিলি পেডিগ্রি অ্যানালাইসিস এর কোশ্চেন গুলোকে সলভ করতে পারবে। আর সবাইকেই বলা হচ্ছে কি কারোর যদি কোনো টপিকে ডাউট থেকে থাকে বা পার্টিকুলারলি একটা চ্যাপ্টারের মধ্যে যেগুলো পড়ানো হয়ে গেছে বা হয়নি তার মধ্যেও যদি কোনো পার্টিকুলার একটা টপিকে কনফিউশন থেকে থাকে সেটা নিয়ে কমেন্ট সেকশনে জানাবে। প্রত্যেকদিন আমি চেষ্টা করব এরকম ভাবে যে একটা চ্যাপ্টার শেষ করছি তার শেষে এই যে তোমাদের যে কোয়েরি টপিক আছে সেটা নিয়ে আলোচনা করে দেবে। তাহলে আমরা আজকে পেডিগ্রি নিয়ে একটুখানি আলোচনা করে নিই। পেডিগ্রিটা হচ্ছে কি আমাদের যে জেনেটিক্স এর চ্যাপ্টারটা আছে সেখানের পার্ট থেকে আসে আমাদের কোশ্চেন। এখান থেকে কোশ্চেন এলে ম্যাক্সিমাম একটাই কোশ্চেন আসতে পারে এবং কিছু এই জায়গাটা একটুখানি টাফ, কিন্তু বুঝে গেলে খুবই ইজি। তাহলে পেডিগ্রিতে আমরা যে কিছু কিছু যে সিম্বলের মাধ্যমে ডিনোট করি, এই যে সিম্বলটা চৌকো বক্সের মাধ্যমে দেখাচ্ছি এটা বলতে আমরা কি বোঝাচ্ছি, মেল। এরকম গোল ভাবে একটা জিনিস দেখানো হয় এটা হচ্ছে কি ফিমেল। এছাড়াও হচ্ছে কি আরেকটা জিনিস দেখি কি আমরা এরকম ভাবে পুরোটাকে ভরানো আছে বা কালার, বিভিন্ন কালার কোডিং এর মাধ্যমেও অনেক সময় ডিনোট করা হয়। বা এরকম ভাবে যদি দেখি যেগুলো ফাঁকা আছে সেগুলো হচ্ছে কি মেল ফিমেল নর্মাল আমরা বোঝাতে চাইছি। আর যখনই এরকম ভাবে ভরানো থাকছে তখন মানে বোঝাতে চাইছি যে তারা কোনো জিনগত রোগে আক্রান্ত, জেনেটিক্যাল তারা এফেক্টেড। এটা হচ্ছে কি ডিজিজড বা বলা হয় এদেরকে কি এফেক্টেড। আর এরা হচ্ছে কি নর্মাল, এই যে সিম্বল গুলোর মাধ্যমে বোঝাতে চাই কি নর্মাল। এরপরে হচ্ছে কি এই যে এইভাবে আমরা কি করি পেডিগ্রি, এটা মানে হচ্ছে কি ম্যারেজ, তারপরে সেখান থেকে আসছে তাদের যে অফস্প্রিং তৈরি হচ্ছে, পসিবিলিটি, প্রত্যেকটা পসিবিলিটি এখানে থাকতে পারে যে কোনো। আমরা এরকম ভাবে পেডিগ্রি দিয়ে সেখান থেকে এটা হচ্ছে কি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, মূলত হচ্ছে কি তিনটে জেনারেশন দেখানো হয় এরকম ভাবে। তাহলে এখান থেকে আবার এরকম ভাবে থার্ড জেনারেশন দেখানো হয়। তিনটে জেনারেশন সাধারণত দিয়ে আমাদের যে পেডিগ্রি অ্যানালিসিস এর কোশ্চেন গুলো আসে, এটা হচ্ছে থার্ড জেনারেশন। তাহলে আমরা ডিরেক্ট একটা কোশ্চেনে চলে যাই। এই যে কোশ্চেন দেখে আমরা বুঝতে পারবো আর শর্ট ট্রিক্স গুলো দিয়ে আমরা আলোচনা করে নেব। এই যে একটা পেডিগ্রি, এটা পেডিগ্রি নাম্বার 1-এ আমরা কি দেখতে পাচ্ছি, এখানে জেনারেশন 1 যে জিনিসটা বললাম, এখানে একটা আছে কি এই যে একজন মেল এফেক্টেড, এটা ফার্স্ট জেনারেশন। তার পরবর্তী জেনারেশনে একজন মেল এফেক্টেড আছে, একজন ফিমেল এফেক্টেড আছে। তারপরে এই যে মেলটা তাদের মধ্যে যখন বিবাহ হলো তার পরবর্তী জেনারেশনেও আমরা দেখছি কি যে 3জন এরকম এই ডিজিজটাতে আক্রান্ত হচ্ছে। তার আগে আরেকটা জিনিস বলে দিই যে আমরা দুটো কন্ডিশন দেখি যে জিনগত যে বিভিন্ন ডিজিজ গুলো থাকে তার মধ্যে কিছু হয় আমাদের কি অটোজোমাল আর কিছু হয় কি সেক্স লিঙ্ক ডিজিজ। অটোজোমাল কোনগুলো হবে, তাহলে আমরা অলরেডি মানে যদি হিউম্যানের নর্মাল যে জিনোটাইপ কি জানি 44+XX হতে পারে, বা হতে পারে কি 44+XY, 44+XY। তাহলে এখানে আমরা কি দেখবো যে যদি অটোজোমে কোনো ডিজিজ থেকে থাকে, জিনগত ত্রুটি থেকে থাকে, তাহলে অটোজোমাল ডিজিজ হচ্ছে, অটোজোমাল ডিজিজকে আমরা আবার দুটো ভাগ করি। কিছু আছে প্রকট বৈশিষ্ট্যযুক্ত যেগুলো হচ্ছে ডমিনেন্ট ডিসঅর্ডার, আর কিছু আছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত যেগুলো হচ্ছে রিসেসিভ ডিসঅর্ডার। সেম ভাবে সেক্স লিঙ্কের আবার মেন দুটো ভাগ, একটা হবে কি এক্স লিঙ্ক, এক্স ক্রোমোজোমের সঙ্গে জড়িত যেগুলো, আর একটা আছে কি ওয়াই লিঙ্ক। ওয়াই লিঙ্কটার আর কোনো ভাগ নেই, এটা ডিরেক্টলি শুধুমাত্র কি হয়, ওয়াই লিঙ্কটা আমরা জানি কি যে তার যে ফাদার থেকে তার পুত্র সন্তানের মধ্যে যেতে পারে, পিতা থেকে পুত্র, প্রত্যেকটা জেনারেশনে শুধুমাত্র ছেলেদের মধ্যে এই যে রোগটা, এই যে জিনের মধ্যে যদি কোনো রোগ থেকে থাকে এই জিনের ট্রান্সপোর্টটা কোথায় হবে, ফাদার থেকে তার সনে, এরকম প্রত্যেকটা জেনারেশনে শুধুমাত্র পুত্র সন্তানদের মধ্যে ট্রান্সপোর্ট হতে থাকবে। আর এক্স লিঙ্কের মধ্যে আবার দুটো টাইপ হচ্ছে কি ডমিনেন্ট আর রিসেসিভ। ওই ডমিনেন্ট আর রিসেসিভটাই বোঝাই হচ্ছে আমাদের কি এই পেডিগ্রির কাজ। কি করে বুঝবো এই অটোজোমাল কিনা ডমিনেন্ট কিনা, তাহলে ডমিনেন্ট মানে সবসময় কি হচ্ছে যে দুটো অ্যালিল যেগুলো থাকছে সেটা হবে কি দুটোই ডমিনেন্ট হতে পারে, বা হতে পারে কি এইরকম কন্ডিশনও থাকতে পারে। তাহলে দুটো কন্ডিশনেই যদি থাকে, তার যদি অটোজোমিক যে কনফিগারেশন এরকম হয়, দুটো ক্ষেত্রে কি হবে রোগটা প্রকাশ পাবে। যদি ডমিনেন্ট ডিসঅর্ডার হয় সেটা আমরা কি জানি যে হোমোজাইগাস কন্ডিশন হোক বা হেটেরোজাইগাস কন্ডিশন হোক, দুটো ক্ষেত্রেই প্রকাশ পাবে। এটা যদি একটা ব্যক্তি যদি কোনো একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারসে আক্রান্ত হয়, তাহলে তার যে জিনোটাইপে আমরা কি পাবো
হয় এরকম দুটোই ক্যাপিটালে পাচ্ছি, বা হচ্ছে কি একটা ক্যাপিটালে একটা স্মলে পেলো। তাহলে সবসময় ডমিনেন্ট কোনটা করছে, যেটা হচ্ছে আমাদের যে ক্যাপিটাল যে অ্যালিলটা পাচ্ছি, ক্যাপিটাল লেটারে যেটা লিখছে, এই অ্যালিলটা যদি প্রেজেন্ট থাকে তাহলেও কি আমরা ডমিনেন্ট ডিসঅর্ডারটা যে সে আক্রান্ত হবে। কিন্তু রিসেসিভের ক্ষেত্রে আমরা জানি কি সবসময় হতে হবে হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে। দুটো অ্যালিলই যদি প্রেজেন্ট থাকে একসাথে এবং সেটা রিসেসিভ কন্ডিশন, তবে শুধুমাত্র সেই কন্ডিশনেই প্রকাশ পাবে। কখনো এখানে এই কন্ডিশনে থাকলে কোনো রিসেসিভ ডিসঅর্ডার এক্ষেত্রে প্রকাশ পাবে না, তারা কি হয়ে যাবে, বাহক হয়ে যাবে বা কেরিয়ার হয়ে যাবে। আক্রান্ত বা ডিজিজ হতে গেলে সবসময় রিসেসিভ কন্ডিশনে কি হতে হবে, যে দুটো অ্যালিলকেই সেম হতে হবে, হোমোজাইগাস কন্ডিশনেই সে প্রকাশ পাবে। এটা হলো। আর যদি সেক্স লিঙ্কের কথা বলি, এক্স লিঙ্ক ডমিনেন্টের ক্ষেত্রেও সেম ভাবে যদি ধরি দুটো এক্স ক্রোমোজোমে প্রেজেন্ট থাকে তাহলেই কি হবে, যদি পুরুষদের ক্ষেত্রে বলা হয় তাহলে পুরুষদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোমের জন্য যদি কোনো দায়ী জিন থাকে তাহলে একটা থাকলে সে আক্রান্ত হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে কি, এই যে এক্স লিঙ্ক যে ডিজিজ গুলো তাদের যদি একটা অ্যালিল থেকে থাকে তাহলে তারা কি হবে, ডমিনেন্ট ডিসঅর্ডার হলে তারা কিন্তু আক্রান্ত হবে, তাহলে ডমিনেন্ট ডিসঅর্ডারে আক্রান্ত হবে, কিন্তু রিসেসিভের ক্ষেত্রে তারা বেঁচে যাবে। তারা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে যায়, এই যে এক্স লিঙ্ক রিসেসিভের বাহক হয়ে যায়। তাহলে এই কন্ডিশনে হতে পারে, বা দুটোই যদি এই কন্ডিশনে থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে তাহলে এক্স লিঙ্ক ডমিনেন্ট গুলো, পুরুষদের ক্ষেত্রে সবসময় এক্স লিঙ্ক কোনো ডিজিজ হোক সেটা রিসেসিভ হোক বা ডমিনেন্ট হোক, যেহেতু তাদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম আছে, তাহলে সব ক্ষেত্রেই কি হবে, পুরুষদের ক্ষেত্রে যদি কোনো এক্স লিঙ্ক জনিত ডমিনেন্ট হোক বা রিসেসিভ হোক, প্রত্যেক ক্ষেত্রেই কি পাবো, পুরুষরা আক্রান্ত হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি দেখবো, শুধুমাত্র ডমিনেন্টের ক্ষেত্রে দেখতে পারি যদি এইরকম কন্ডিশন থাকে তাহলে তারা আক্রান্ত হবে, কিন্তু রিসেসিভের ক্ষেত্রে যদি আমরা দেখি তাদের ক্ষেত্রে একটা অপরচুনিটি থাকে তারা বাহক হয়ে যাওয়ার বা কেরিয়ার হয়ে যাওয়ার। কারণ কি রিসেসিভ স্টেটটা পুরুষদের ক্ষেত্রে এইটাই থাক যাই থাক, তাদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম, সেটা রিসেসিভের জন্য হোক বা ডমিনেন্টের জন্য, এটা আমরা ডিনোট করছি শুধুমাত্র ডমিনেন্টের জন্য, আর এই স্মল এইচ দিয়ে আমরা কি বোঝাতে চাইছি যে রিসেসিভের জন্য। তাহলে একটা অ্যালিল যদি মহিলাদের ক্ষেত্রে থাকে কিন্তু ডমিনেন্টের ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে, কিন্তু সেম কন্ডিশনটাই আমরা যদি দেখি, এটা যদি থাকে, এইটা যদি থাকে তাহলে কি হবে, রিসেসিভের ক্ষেত্রে সে কিন্তু আক্রান্ত হবে না, এটা কি হয়ে যাচ্ছে, কেরিয়ার হয়ে যাবে সে। সে যখন একটা প্রকট বৈশিষ্ট্য থাকে সে কি করে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে বাধা দেয় প্রকাশ পেতে। তাহলে এই প্রকট বৈশিষ্ট্যটা যখন তার বর্তমান থাকছে, সেক্ষেত্রে যেহেতু মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম, তাই সে এই রিসেসিভ ক্যারেক্টারিস্টিক্সটা তার প্রকাশ পাচ্ছে না, সে কেরিয়ার হয়ে যাচ্ছে। শুধুমাত্র রিসেসিভ ক্যারেক্টারিস্টিকটা যখন প্রকাশ পাবে কখন, এইরকম হোমোজাইগাস কন্ডিশনে, যখন দুটো অ্যালিলই হচ্ছে কি আক্রান্ত হতে গেলে তার যে দুটো অ্যালিলই এক্স স্মল এইচ এটা প্রেজেন্ট থাকতে হবে। তাহলে এইভাবে যদি আমরা করি পেডিগ্রি অ্যানালাইসিস, এগুলো এইটার থ্রুতেই হবে, কিন্তু এইভাবে যদি করতে থাকি কি হবে, আমাদের অনেক টাইম লাগবে, প্রত্যেকটা ধরে ধরে করতে গেলে আলটিমেটলি লাস্টে মিলবেও না। তার জন্য আমরা কি দেখবো, কিছু শর্ট ট্রিক্স দেখবো। কিন্তু এই শর্ট ট্রিক্স গুলোর আরো কিছু আছে, যেরকম আমাদের কেমিস্ট্রিতে এক্সেপশন আছে, এই শর্ট ট্রিক্স এরও কিন্তু এক্সেপশন আছে, কিন্তু বেশিরভাগ যে কমন কোশ্চেন যেগুলো আসে আমরা এই ট্রিক্স এর থ্রুতে করে নিতে পারবো। তাই এগুলো সবাই মনে রাখবে। আর অলরেডি নর্মাল আমরা যেরকম বড়ভাবে করি এরকম ধরে আমরা করতে পারবো, অসুবিধা কিছু হবে না, কিন্তু টাইম লাগবে। আর শর্ট ট্রিক্স যেগুলো বলছি এটা শুধু মনে রাখবে, বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার দেখবে এখান থেকে অ্যাটেম্প্ট হয়ে যাবে। যদি খুব ঘুরিয়ে খুব কঠিন কোশ্চেন দেয় একটা দুটো কোশ্চেন কিন্তু সেক্ষেত্রে আটকাতে পারে। তাহলে কি হবে, আমরা কিভাবে সেটা অটোজোমাল না সেক্স লিঙ্ক কিভাবে পার্থক্য করব, অটোজোমাল না সেক্স লিঙ্ক। হোয়াইট জিনের জন্য যদি কোনো থাকে তাহলে তো আমরা ইজিলি বুঝে যাব, যদি দেখি যে একটা যে পেডিগ্রির মধ্যে শুধুমাত্র প্রত্যেকটা জেনারেশনের যে পুত্র মানে মেল রা এফেক্টেড হচ্ছে, তার মানে ওখান থেকে আমরা ইজিলি দেখে বুঝে যাবো যে কোনো ফিমেল এফেক্টেড নেই, প্রত্যেকটা জেনারেশনে শুধু মেল এফেক্টেড আছে, মানে ওয়াইল্ডিংটা আমাদের কোনো অসুবিধা নেই, ইজিলি আমরা বুঝে যাবো। কিন্তু আমাদেরকে বুঝতে হবে সেটা এক্স না অটোজোমাল, এটাই বুঝতে অসুবিধা। তাহলে অটোজোমাল না এক্স কিভাবে বুঝবো, যদি আমরা দেখি যে একটা জেনারেশনে, কোনো একটা পার্টিকুলার জেনারেশনে বোথ যদি মেল আর ফিমেল এফেক্টেড, বোথ মেল ফিমেল এফেক্টেড আছে, একটা পেডিগ্রির মধ্যে আমরা পরে পেডিগ্রি দিয়ে আলোচনা করব, বোথ মেল আর ফিমেল যদি পেডিগ্রির মধ্যে দেখি বোথ মেল এন্ড ফিমেল এফেক্টেড আছে, কোনো না কোনো জেনারেশনে প্রত্যেকটাতে কি দেখবো, প্রত্যেকটাতে নাও হতে পারে, যে কোনো না কোনো জেনারেশনে মেলও এফেক্টেড আছে ফিমেলও এফেক্টেড আছে, এরকম কন্ডিশন যদি দেখি তার মানে আমাদের বুঝতে হবে সেটা অটোজোমাল। কিন্তু যদি দেখি যে শুধুমাত্র হয় আইদার অর,
আইদার মেল অর ফিমেল এরকম এফেক্টেড আছে, আইদার মেল অর ফিমেল, তাহলে আমরা ইজিলি বুঝবো সেখান থেকে সেটা এক্স সেক্স লিঙ্ক। যদি মেল শুধুমাত্র থাকে তাহলে ওয়াই আমরা ইজিলি বুঝে যাবো, আমাদের খুবই সুবিধা হবে। কিন্তু অটোজোমাল বুঝতে গেলে কি দেখলাম যে মেল আর ফিমেল বোথ এফেক্টেড থাকলে অটোজোমাল, আর কোনো একটা পার্টিকুলার যদি মেল বা ফিমেল এফেক্টেড থাকে সেখান থেকে বুঝবো সেক্স লিঙ্ক। তাহলে এইরকম যদি কোনো যে পেডিগ্রি দেখি তাহলে আমরা এই দুটো থ্রুতে অটোজোমাল না সেক্স লিঙ্ক পার্থক্য করতে পারবো। এরপর হচ্ছে ডমিনেন্ট না রিসেসিভ কিসের থ্রুতে পার্থক্য করবো, আইদার মেল অর ফিমেল এফেক্টেড, ডমিনেন্ট না রিসেসিভ কিভাবে করব। যদি দেখি আমরা যে পেডিগ্রি স্টার্ট হচ্ছে ফার্স্ট জেনারেশন যেখানে আছে, ফার্স্ট জেনারেশন বা প্যারেন্ট জেনারেশন যেখানে আছে, ফার্স্ট জেনারেশন হতে পারে বা প্যারেন্ট জেনারেশন যেখানে এফেক্টেড আছে, সেটা হবে কি ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক। তার সাথে হবে কি প্রত্যেকটা জেনারেশনের নো স্কিপ অফ জেনারেশন, এই দুটো যদি ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করে, নো স্কিপ অফ জেনারেশন মানে কি প্রত্যেকটা ফার্স্ট জেনারেশন থেকে শুরু করি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন পেডিগ্রির প্রত্যেকটা জেনারেশনে দেখবো আমরা এফেক্টেড আছে, কোনো স্কিপ অফ জেনারেশন থাকবে না। তার সাথে সাথে হবে কি যে যেখান থেকে শুরু হচ্ছে পেডিগ্রিটা সেই পেরেন্ট জেনারেশন বা ফার্স্ট জেনারেশন তাদের মধ্যে কোনো না কোনো একজন প্যারেন্ট, সিঙ্গেল প্যারেন্ট হলো কোনো না কোনো প্যারেন্ট এফেক্টেড আছে, তাহলে আমরা বুঝবো সেটা ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স। যে রিসেসিভ বুঝবো কিভাবে, রিসেসিভটা বোঝা কিন্তু একটু ডিফিকাল্ট হয়, কিন্তু কিছু আছে যেমন কি যদি দেখি যে আমরা ফার্স্ট জেনারেশন বা প্যারেন্ট জেনারেশন যেখান দিয়ে শুরু হচ্ছে সেখানে কেউ এফেক্টেড নেই, নো ওয়ান এফেক্টেড এখানে, কিন্তু তার পরবর্তী জেনারেশনে গিয়ে দেখছি যে তার যে ডিজিজটা তৈরি হচ্ছে, তার মানে বুঝতে হবে কি প্যারেন্ট জেনারেশনে কেউ না কেউ আমাদের কেরিয়ার ছিল, তার জন্যই তো পরবর্তী জেনারেশনে আসছে, তার মানে সেটা হচ্ছে কি রিসেসিভ ক্যারেক্টারিস্টিক্স এর জন্য হচ্ছে। রিসেসিভের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে সেক্স লিঙ্ক রিসেসিভ বা বিভিন্ন রিসেসিভের ক্ষেত্রে কেরিয়ার তৈরি হয়ে যায়, তার জন্য এই যে প্যারেন্ট এফেক্টেড নেই তবু পরবর্তী জেনারেশনে গিয়ে দেখবো আমরা যে তাদের যে সন্তানদের মধ্যে এফেক্ট হচ্ছে। এর সাথেও হবে কি যে রিসেসিভের ক্ষেত্রে স্কিপ অফ জেনারেশন থাকবে, প্রত্যেকটা জেনারেশনে নাও পেতে পারি আমরা, কোনো না কোনো জেনারেশনে দেখলাম একটাতে বাদ চলো আবার পরের জেনারেশনে আসছে, এরকম স্কিপ অফ জেনারেশন যদি দেখতে পাই এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাবো কি রিসেসিভ। এই যে 6টা পয়েন্ট যদি আমরা মনে রাখি বেশিরভাগ আমরা পেডিগ্রিকে সলভ করে নিতে পারবো এবং সেকেন্ডের মধ্যে সলভ করে নিতে পারবো। তাহলে এই যে 6টা ক্রাইটেরিয়া এগুলোকে একদম মুখস্থ করে নিতে হবে একদম, যাতে মাথার মধ্যে সঙ্গে সঙ্গে পেডিগ্রি দেখলেই এটা আমাদের মনে পড়ে যায়। তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি কি বোথ মেল অ্যান্ড ফিমেল যদি এফেক্টেড হয় পেডিগ্রির মধ্যে তাহলে সেটা অটোসোমাল হওয়ার চান্স, আর যদি সেক্স লিঙ্ক হয় তাহলে সেক্ষেত্রে দেখছি একটা পার্টিকুলার ফিমেল বা মেল এফেক্টেড হচ্ছে। ডমিনেন্ট ক্ষেত্রে কি হবে ফার্স্ট জেনারেশন বা প্যারেন্ট জেনারেশন এফেক্টেড দিয়ে স্টার্ট হচ্ছে আর কোনো স্কিপ অফ জেনারেশন পাচ্ছি না, প্রত্যেকটা জেনারেশনে এফেক্টেড যে কোনো না কোনো ইন্ডিভিজুয়াল আসছে। আর রিসেসিভের ক্ষেত্রে কি দেখবো ফার্স্ট বা প্যারেন্ট জেনারেশনে কেউ এফেক্টেড নেই কিন্তু পরবর্তী জেনারেশনে চলে আসছে এবং স্কিপ অফ জেনারেশন দেখতে পাবো। এছাড়াও হচ্ছে কি আরেকটা জিনিস দেখা যায় কি এর ক্ষেত্রে মনে রাখতে হবে কি যে প্রথমে কোনো ধরলাম গ্র্যান্ডফাদার, সেখান থেকে এসছে মাদার, সেখান থেকে এসছে কি সন, এটাও দেখা যায় ক্রিস ক্রস উত্তরাধিকার, এটা মেনলি আমরা কি দেখতে পাই এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে, এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে এটা একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এইরকম কোনো পেডিগ্রি দেখলেও আমরা ইজিলি বুঝে যাবো এক্স লিঙ্ক রিসেসিভ, ক্রিস ক্রস উত্তরাধিকার দেখতে পাবো, মানে কি তার দাদুর ছিল সেখান থেকে তার মায়ের এসছে, মানে মেল থেকে ফিমেলে ট্রান্সফার হচ্ছে দিয়ে আবার ফিমেল থেকে মেলে ট্রান্সফার হচ্ছে। এইরকম যদি আমরা পেডিগ্রি দেখি যেখানে ক্রিস ক্রস উত্তরাধিকার দেখতে পাবো তাহলে সেটা আমরা ইজিলি বলতে পারবো কি এক্স লিঙ্ক রিসেসিভ, এটা একটা স্পেশাল। এই 6টা পয়েন্ট আর এই 7টা পয়েন্ট মনে রাখলে দেখি আমরা পরপর এরপরে যে পেডিগ্রি গুলো দেখবো তাহলেই দেখবো যে এইগুলোকে কাজে লাগিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারছি কি না। ফার্স্ট পেডিগ্রিতে কি বলেছে পেডিগ্রি 1 জেনারেশন আমরা কি দেখছি ফার্স্ট জেনারেশনে এফেক্টেড আছে, মানে কি প্যারেন্ট এফেক্টেড আছে, মানে এখান থেকে আমরা প্রথমেই বুঝে যাবো কি এটা ডমিনেন্ট। আমি বলেছি কি প্রথম জেনারেশন বা প্যারেন্ট জেনারেশন যেখান থেকে শুরু হচ্ছে সেখানে কি আছে এফেক্টেড আছে, একজন হলেও এফেক্টেড আছে মানে ডমিনেন্ট, এবারে বুঝে গেলাম আমরা আগে। এরপরে কি দেখছি এই জেনারেশনে যে কোনো একটা পার্টিকুলার জেনারেশন ধরে নিলাম, এখানে এসে দেখলাম যে মেলও এফেক্টেড হয়েছে ফিমেলও এফেক্টেড হয়েছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি কি এটা অটোজোমাল। তাহলে এটা অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি কি কয়েক সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার আমরা করে ফেলতে পারছি অটোজোমাল ডমিনেন্ট। এবার আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করে করি দেখবো ঠিক কিন্তু মিলে যাবে। এবার দেখে নি তাহলে এ এফেক্টেড আছে মানে কি এর
যদি অটোজোমাল ডমিনেন্ট হয় তাহলে কি হতে পারে, হয় ক্যাপিটালে বা ক্যাপিটালে স্মলে এরকমটা আছে, তার সাথে এফেক্টেড নয় মানে কি সবসময় কি আছে এইরকম কন্ডিশনে আছে। এরপরে হচ্ছে কি তাদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে কি আসবে, পসিবিলিটিস কি হতে পারে, এখানে এফেক্টেড আছে সেখান থেকে যদি আমরা দেখি তাহলে কি হবে, আমরা যদি এটা ধরে এগিয়ে হয়, এটা ধরে এগোলে কি হচ্ছে সবগুলোই হবে কি আমাদের যে ক্যাপিটালে, এটাও হবে কি ক্যাপিটালে স্মলে, ক্যাপিটালে স্মলে মানে সবাই এফেক্টেড হতো, তার মানে কি এই পসিবিলিটিটা নেই। এটা যদি হতো এর সাথে ক্রস হতো তার মানে কি সবাই এখানে এই যে জেনারেশনে যতজন তৈরি হতো প্রত্যেকজনই এফেক্টেড হতো, তার মানে কি এর জেনোটাইপ আছে কি যে এফেক্টেড তার জেনোটাইপ আছে এটা, এর সাথে যদি যে নর্মাল এফেক্টেড নয় ক্রস করা হলো কি আসবে, তাহলে একজন হচ্ছে ক্যাপিটালে স্মলে যে এফেক্টেড এটা ধরলাম ক্যাপিটালে স্মলে, আরেকটা হচ্ছে কি ক্যাপিটালে স্মলে, আর যারা এফেক্টেড নয় তারা হবে কি স্মলে আসছে। এরপরে আসছি কি এর সাথে ক্রস করা হয়েছে এও কি ছিল নর্মাল, এরপরে আসছি কি আমরা এখান থেকে যদি ক্রস করি ক্যাপিটালে প্রত্যেকটাই ধরলাম এটা ক্যাপিটালে এটা স্মলে, তাহলে আমরা দেখছি এটা কি মিলে যাচ্ছে। এরকম ভাবে যদি ক্রসটা করি তাহলে এই যে দেখলাম আমাদের যে ট্রিক্সটা আমরা আগে বললাম সেই ট্রিক্স অনুযায়ী করে আমরা ইজিলি করতে পারছি, এভাবেও আমরা করতে পারি যদি ধরে নিই। এবার প্রত্যেকটাকে আমাদেরকে করতে হবে, যদি না মেলে সেক্ষেত্রে আবার প্রথম থেকে করতে হবে, অনেকটা কি লাগবে টাইম লাগবে। তাহলে এভাবে বুঝলাম কি যদি এখানে প্যারেন্ট এফেক্টেড আছে প্রথম জেনারেশন থেকে স্টার্ট হচ্ছে, যে প্যারেন্ট এফেক্টেড আছে তার পরবর্তী জেনারেশনেও আমরা দেখতে পাচ্ছি কোনো জেনারেশনের গ্যাপ নেই, ফার্স্ট জেনারেশনেও এফেক্টেড আছে, সেকেন্ড জেনারেশনেও এফেক্টেড আছে, থার্ড জেনারেশনেও এফেক্টেড আছে, মানে আমরা কনফার্ম হয়ে যাচ্ছি কি সেটা ডমিনেন্ট ডিসঅর্ডার। এরপরে কি দেখছি যে সমানভাবে একটা জেনারেশনে সমানভাবে যে ফিমেলও এফেক্টেড হচ্ছে মেলও এফেক্টেড হচ্ছে, তাহলে সেটা হবে কি অটোসোমাল। তাহলে অপশন কোনটা হচ্ছে, ফার্স্ট পেডিগ্রির ক্ষেত্রে আমরা দেখলাম অটোসোমাল ডমিনেন্ট। নেক্সট একটা পেডিগ্রি দেখি, এখানে দেখি কি বলছে এই পেডিগ্রি টুতে, এখানেও কি দেখছি আমরা যে প্রথম জেনারেশনটা এখানে এফেক্টেড আছে, কিন্তু আমরা সবসময় বলেছি কি যে প্রথম জেনারেশন দেখলেও হবে না, প্যারেন্ট জেনারেশন যেখানে এ কি আছে আমাদের যে এফেক্টেড আছে এর প্যারেন্ট কারা, এরা দুজন, এই যে এফেক্টেড সন্তানটা তৈরি হয়েছে তার প্যারেন্ট কারা, এরা, এই প্যারেন্টের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা কেউ আক্রান্ত নয়, তাহলে আমরা এটাকে তখন কি ধরছি না প্যারেন্ট ধরছি না, লাস্ট যে জেনারেশন শুরু হচ্ছে মানে এফেক্টেড হয়েছে তার প্যারেন্ট কে এটা, তাহলে বলেছি কি হয় ফার্স্ট জেনারেশন বা হচ্ছে প্যারেন্ট জেনারেশন। তাহলে আমরা পেডিগ্রিটা অ্যানালাইসিস করব কার থ্রুতে, এখন প্যারেন্টের থ্রুতে, এই যে এফেক্টেড আছে তার প্যারেন্টকে দেখছি আমরা কি আনএফেক্টেড, তার মানে এখানে হচ্ছে প্যারেন্ট আনএফেক্টেড, প্যারেন্ট আনএফেক্টেড আছে। এই যে এটা কিন্তু ভুলালে চলবে না যে প্রথম জেনারেশন এফেক্টেড আছে মানে ওখানে আমরা করে দিলাম এটা যে ডমিনেন্ট ডিসঅর্ডার, এটা না, এটা কি হবে এটার প্যারেন্ট কি আছে আনএফেক্টেড। এছাড়াও আমরা আরো অন্যভাবেও করতে পারি কি, আমরা বলেছি অলরেডি যে রিসেসিভ কখন হবে যখন স্কিপ অফ জেনারেশন থাকবে, তার মানে কি এই একটা জেনারেশন ফার্স্ট জেনারেশনে আছে সেকেন্ডে নেই আবার থার্ড জেনারেশনে ফিরে এসছে, তার মানে স্কিপ অফ জেনারেশন আছে, দুটো ক্রাইটেরিয়াই আমাদের ফুলফিল করছে, তাহলে এটা আমরা প্রথমেই বুঝে গেলাম কি এটা রিসেসিভ, এটা কনফার্ম হয়ে গেলাম। এরপরে হচ্ছে কি এটা অটোসোমাল না, এটা হচ্ছে কি আমাদের যে অটোসোমাল না এক্স লিঙ্ক, কি করে বুঝবো অটোসোমাল না এক্স লিঙ্ক, তাহলে এখানে দেখছি যে এক্স লিঙ্ক মানে আমরা সবসময় বললাম কি এক্স লিঙ্ক রিসেসিভ মানে দেখবো যে ক্রিস ক্রস উত্তরাধিকার আছে কিনা, এই যে রিসেসিভ আমরা পেয়ে গেছি, এরপরে এক্স লিঙ্ক না অটোসোমাল রিসেসিভ দুটোর মধ্যে বুঝতে গেলে আমরা পার্থক্য করবো কিসের থ্রুতে, যে এখানে কোনো ক্রিস ক্রস উত্তরাধিকার আছে কিনা দেখবো, তাহলে এখানে গ্র্যান্ডমাদার ধরলাম এফেক্টেড ছিল তাহলে সেখান থেকে কি হতো ফাদারকে এফেক্টেড হতে হতো, এখানে নেই ফাদার এফেক্টেড নেই, তাহলে ক্রিস ক্রস উত্তরাধিকার আমরা দেখতে পাচ্ছি না, তার মানে আমরা এখান থেকে কনফার্ম হয়ে গেলাম কি এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আশা করছি খুব ভালোভাবে ইজিলি এটা তোমরা বুঝতে পারছো। এই যে 7টা ক্রাইটেরিয়া প্রথমে বলেছি ওই 7টা ক্রাইটেরিয়া যদি মনে রাখতে পারো কোনো কোশ্চেনে আটকাবে না পেডিগ্রিতে। তাহলে রিসেসিভ আমরা ডমিনেন্ট না রিসেসিভ সেটা আমরা আগে খোঁজার চেষ্টা করবো, রিসেসিভ পেয়ে গেলাম, এরপরে দুটো পসিবিলিটি কি কি অটোসোমাল রিসেসিভ না এক্স লিঙ্ক রিসেসিভ। এবার অটোসোমাল রিসেসিভ না এক্স লিঙ্ক রিসেসিভ কিসের মাধ্যমে পার্থক্য করে নিতে পারছি, এক্স লিঙ্ক রিসেসিভ হতে গেলে আমাদের যে ক্রিস ক্রস উত্তরাধিকার লাগবে, এখানে আমরা ক্রিস ক্রস পাচ্ছি না তার মানে এটা অটোসোমাল। নেক্সট পেডিগ্রি 3 তে যায়, এখানে কি দেখছি আমরা যে প্রথম জেনারেশনে আছে প্যারেন্ট জেনারেশনে আছে ফার্স্ট জেনারেশনও আছে সেকেন্ড জেনারেশনও আছে থার্ড জেনারেশনে এফেক্টেড আছে, মানে নো স্কিপ অফ জেনারেশন, নো স্কিপ অফ জেনারেশন, তার সাথে হচ্ছে কি এই যে এফেক্টেড তার প্যারেন্ট এফেক্টেড আছে,
এ অ্যাফেক্টেড, তার প্যারেন্টও অ্যাফেক্টেড আছে, তার মানে কি প্যারেন্ট অ্যাফেক্টেড। এখান থেকে বুঝে গেলাম কি ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক। তাহলে এখান থেকে বুঝে গেলাম কি ইজিলি ডমিনেন্ট। এরপরে হচ্ছে কি ডমিনেন্ট হওয়ার পরে আমাদেরকে বুঝতে হবে কি যে একটা পার্টিকুলার জেনারেশনে আমরা যদি দেখি, এখানে শুধু দেখছি কি শুধুমাত্র মহিলারা এফেক্টেড হয়েছে, কোনো যে তার যে পুত্র সন্তান আছে তারা এফেক্টেড হয়নি। তাহলে কি হবে, সেটা আমাদের যে এক্স লিঙ্কড। একটা পার্টিকুলার জেনারেশনে যদি দেখি, একটা পার্টিকুলার জেনারেশনে যদি দেখা হচ্ছে যে শুধুমাত্র মহিলারা এফেক্টেড হচ্ছে, একটা পার্টিকুলার জেন্ডার এফেক্টেড হচ্ছে, পুরুষরা এখানে এফেক্টেড হয়নি, তাহলে সেটা আমরা বললাম কি এক্স লিঙ্ক। যদি একটা জেনারেশনে সবাই এফেক্ট মানে পুত্র সন্তানরাও এফেক্ট হচ্ছে, কন্যা সন্তানরাও এফেক্ট হচ্ছে, তাহলে সেটা হতো অটোজোমাল। এখানে হলো এটা এক্স লিঙ্ক। আরো কিভাবে বুঝতে পারবো এক্স লিঙ্ক মানে আমরা কি বললাম, ক্রিস ক্রস উত্তরাধিকার দেখাবে। এখানেও দেখছি কি এই ক্ষেত্রে এখানে আসছে মানে ফাদার থেকে তার যে কন্যা সন্তানের মধ্যে এসে সেই কন্যা সন্তান থেকে তার পুত্র সন্তানের মধ্যে যাচ্ছে, তাহলে এক্স লিঙ্ক মানে মনে রাখতে হবে কি ক্রিস ক্রস উত্তরাধিকার দেখাবে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি কি একটা জেনারেশন পার্টিকুলার জেনারেশনে শুধুমাত্র একটা পার্টিকুলার জেন্ডারের মধ্যে যদি আমরা দেখতে পাই, তাহলে সেটা হবে কি এক্স লিঙ্ক। এখানে যদি এটাও এফেক্টেড থাকতো তাহলে আমরা বলতাম কি এটা অটোজোমাল ডমিনেন্ট হতো। তখন যদি পার্টিকুলার জেনারেশনে দুটো মানে সবাই পুত্র সন্তান আর কন্যা সন্তান একই সাথে যদি এফেক্ট হতো, তাহলে এটা হলো কি এক্স লিঙ্ক ডমিনেন্ট। এই পার্টিকুলার কয়েকটা পয়েন্টের থ্রুতেই আমরা দেখছি কি করে ফেলতে পারছি, কিন্তু আমরা এখনো একটাও আমাদের কিন্তু পেডিগ্রি আটকায়নি। পরেরটাতে যাই কি বলছে দেখি। পরেরটা দেখছি কি আমরা প্যারেন্ট এফেক্টেড আছে ফার্স্ট জেনারেশনে, পরের জেনারেশনে কি আছে স্কিপ আছে, সেকেন্ড জেনারেশনে নেই, তাহলে স্কিপ অফ জেনারেশন আছে, স্কিপ আছে, তার মানে বুঝে গেলাম কি রিসেসিভ। রিসেসিভ এই যে এফেক্টেড আছে তার প্যারেন্ট কেউ এফেক্টেড নেই, তার কেউ প্যারেন্ট এফেক্টেড নেই, মানে এটা হবে কি রিসেসিভ। ডবল কনফার্ম হয়ে গেলাম, স্কিপ অফ জেনারেশন থেকে রিসেসিভ কিনা বুঝতে পারছি, প্লাস যে লাস্ট এফেক্টেড আছে তার যে প্যারেন্টস তারা যদি কেউ এফেক্ট হচ্ছে কি এটা রিসেসিভ কিভাবে হচ্ছে বুঝে গেছি। এবার সেটা এক্স লিঙ্ক না, সেটা হচ্ছে কি অটোজোমাল। কিভাবে বুঝবো, এখানে আমরা কি দেখছি যে পুরো পেডিগ্রিটার মধ্যে শুধুমাত্র যে যে এফেক্টেড হচ্ছে কারা, যে পুরুষরা এফেক্টেড হচ্ছে, কোনো জায়গাতে কিন্তু কোনো মহিলারা এফেক্টেড হয়নি। সেখান থেকে বুঝতে পারবো কি এক্স লিঙ্ক। তাহলে যে ক্রাইটেরিয়া গুলো সবগুলো কি ফুলফিল করছে, কি বলেছিলাম কি যে পুরো পেডিগ্রিতে হতে পারে বা একটা পার্টিকুলার জেনারেশনে যদি দেখি আমরা শুধুমাত্র যে কোনো একটা, যদি জেনারেশনেও দেখি যে শুধুমাত্র মহিলাদের মধ্যে দেখতে পাচ্ছি বা পুরো পেডিগ্রিতে এরকম যদি থাকে যে শুধুমাত্র পুরুষদের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের সেক্স লিঙ্কড হবে বা এক্স লিঙ্কড হচ্ছে। এরপরে হচ্ছে কি এটা যদি আমরা দেখতাম যে এখানে পুরুষদের থেকে প্রত্যেকটা জেনারেশনে যদি পুরুষদের ক্ষেত্রে যেত, তাহলে সেটা হয়ে যেত কি আমাদের ওয়াই লিঙ্ক। ওয়াই লিঙ্ক না এক্স লিঙ্কড এর মধ্যে পার্থক্য করব কিসের ভিত্তিতে, যদি এই যে এফেক্টেড যে ছিল মেল থেকে যদি তার প্রত্যেকটা মেলে প্রত্যেকটা জেনারেশনের প্রত্যেকটা মেল এফেক্টেড হতো তখন সেটা হতো ওয়াই লিঙ্ক। কিন্তু এখানে দেখছি কি পুরো প্রেডিক্টরিতে প্রত্যেকটা মেল এফেক্টেড হয়নি কিন্তু শুধুমাত্র মেলরাই এফেক্টেড হয়েছে, তাহলে সেটা হচ্ছে কি এক্স লিঙ্কড হবে। আর রিসেসিভ আমরা বুঝে গেছি। নেক্সট পেডিগ্রি দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মেলরা এফেক্টেড হচ্ছে, প্রত্যেকটা জেনারেশনের মেলরা এফেক্টেড হচ্ছে, কোনো মেল বাদ যায়নি, প্রত্যেকজন মেল এফেক্টেড হচ্ছে, তার মানে এটা ইজিলি আমরা বুঝতে পারছি কি এটা ওয়াই লিঙ্ক। তাহলে পাঁচটা টাইপই কিন্তু আমরা আলোচনা করে নিলাম। একবার প্রথম থেকে দেখে নাও কি হচ্ছে। তাহলে ডমিনেন্ট অটোজোমাল ডমিনেন্ট কিভাবে হচ্ছে বুঝে গেলাম। নেক্সটে আমরা অটোজোমাল রিসেসিভ দেখলাম, এক্স লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ, তারপরে হচ্ছে কি ওয়াই লিঙ্ক, পাঁচটাই দেখে নিলাম। এরপর আমরা কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করে নিই। এখান থেকে আমরা সবাই প্রত্যেকে নিজেরা করবে, এই পেডিগ্রিটা অ্যানালাইসিস দিয়ে কি অ্যান্সার হচ্ছে লিখবে, ওই যে ট্রিক্স গুলো ইউজ করে অ্যান্সারটা আসছে কিনা দেখে নিবে। এবং প্রত্যেকে এই যে যতগুলো পেডিগ্রি দেখালাম এই প্রত্যেকটাকে কি করবে, যে বড় ভাবে যেভাবে আমরা ক্যালকুলেট করে আসছি ওইভাবে ক্যালকুলেট করে মিলিয়ে নেবে যে ঠিক অ্যান্সার হচ্ছে কিনা। এরকম ভাবে কয়েকটা প্র্যাকটিস করবে, দেখবে ইজিলি নিজেরা মনে করে করতে পারছো। তাহলে এটা আমরা দেখে নিই। এখানে আমরা কি দেখছি, প্রথম যে জেনারেশন ফাঁকা, কেউ এফেক্টেড নেই। পরবর্তী জেনারেশনে কি দেখছি, যে এ এফেক্টেড হয়েছে, এর প্যারেন্ট কেউ এফেক্টেড নেই, এর প্যারেন্ট কেউ এফেক্টেড নেই, কিন্তু কি হচ্ছে যে পরবর্তীতে সে এফেক্টেড হয়েছে, তার মানে আমরা বুঝছি কি এটা রিসেসিভ। তা বুঝে গেলাম। এই জেনারেশনে এফেক্টেড নেই, আবার এখানে জেনারেশনে এফেক্টেড হয়েছে এই জেনারেশনে, তাহলে যে এফেক্টেড তার যে প্যারেন্ট তাদের প্যারেন্টের মধ্যে কেউ এফেক্টেড নেই, তার মানে এটা রিসেসিভ ট্রেট, এটা কনফার্ম হয়ে গেল। এরপরে কি দেখছি, একটা জেনারেশনে মেলও এফেক্টেড আছে ফিমেলও এফেক্টেড আছে, তার মানে এটা হয়ে গেল কি আমাদের অটোজোমাল রিসেসিভ ট্রেট। আশা করছি এটা ক্লিয়ার। তাহলে এইভাবে অ্যান্সার আমরা করতে পারবো।
সবাই কিন্তু নিজেরা অ্যান্সার করে লিখবে কমেন্ট সেকশনে আগে, তারপরে এটার অ্যান্সার মিলিয়ে নেবে। নেক্সট একটা এই যে বড় সড়ো একটা দিয়েছে, এটা আমরা দেখে নি কি বলছে। বড় সড়ো ফার্স্ট জেনারেশনে কি আছে, এরকম দেখেই আমরা ভয় পেয়ে যাবো কি এত বড় সড়ো একটা দিয়ে আছে, কিন্তু এটার অ্যান্সার কি করবো আমরা 30 সেকেন্ডের মধ্যে আমরা বার করে দিতে পারবো। কিভাবে দেখে নি। এখানে প্রথম আমরা কোথা দিয়ে স্টার্ট করব বললাম, আগে লাস্ট জেনারেশন থেকে দেখবো। লাস্ট জেনারেশন দেখছি এরা এফেক্টেড আছে, তাদের যে প্যারেন্টস তাদের মধ্যে কেউ এফেক্টেড নেই, তার মানে এটা হয়ে গেল কি রিসেসিভ ট্রেট, কেউ এফেক্টেড নেই। এরপরে হলো কি এই জেনারেশনে আছে, এই জেনারেশনেও আছে কেউ না কেউ এফেক্টেড, তার পরবর্তী জেনারেশনেও কেউ না কেউ এফেক্টেড আছে, প্রত্যেকটা জেনারেশনে আছে। কিন্তু কি হচ্ছে, যে এফেক্টেড তার হচ্ছে প্যারেন্ট এফেক্টেড নয়, তাহলে এই একটা ক্রাইটেরিয়া সে ফুলফিল করে নিল রিসেসিভ। এরপরে কি দেখছি যে এই একটা জেনারেশনে, সেখানে কি দেখছি আমরা যে একটা পার্টিকুলার জেনারেশনের মধ্যে এখান থেকে এফেক্টেড স্টার্ট হয়েছে, এই যে জেনারেশন সেকেন্ড জেনারেশন, এখানে ফিমেলও এফেক্টেড আছে, এখানে কি আছে মেলও এফেক্টেড আছে, তার মানে এটাও কি হয়ে গেল আমাদের অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল রিসেসিভ, তাহলে এই দুটো কোশ্চেন তাহলে অটোজোমাল রিসেসিভ। এরপরে আবার আরো কঠিন যদি কোশ্চেন করতে চায় তাহলে এরকম ভাবে বলে দিতে পারে এই পেডিগ্রিটা দিয়ে যে এটা কোন ডিজিজ হতে পারে, তাহলে সেক্ষেত্রে যেখানে ওই ডিজিজ গুলোর মধ্যে যেটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ থাকবে, তাহলে বিভিন্ন যে জেনেটিক্যাল ডিজিজ আছে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে যদি অটোজোমাল ডিজিজ দিয়ে এরকম ভাবে বলে দেয় যে কোশ্চেন অপশনে দিয়ে দিল ধরো ফিনাইল কিটোনিউরিয়া, তাহলে কি অ্যান্সার হতো ফিনাইল কিটোনিউরিয়া হতো। এরকম ভাবে কোশ্চেন অলরেডি এসছে প্রিভিয়াস ইয়ারে, জেনপাসে আসেনি কিন্তু আরো যে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেন এসছে, তাহলে বলে দিল যে ফিনাইল কিটোনিউরিয়ার ক্ষেত্রে বা এইরকম একটা ডিগ্রি দিয়ে দিল, দিয়ে অপশনে থাকলো কি ফিনাইল কিটোনিউরিয়া, তাহলে সেটাই হতো, কারণ কি ফিনাইল কিটোনিউরিয়া একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। তাহলে অটোজোমাল রিসেসিভ আমরা বুঝে গেলাম, দিয়ে সেখান থেকে পার্টিকুলার কোন ডিজিজের জন্য সেটা হচ্ছে সেটা এখান থেকে অ্যান্সার করতে পারবো। তাহলে আশা করছি এই যে শর্ট ট্রিক্সটা পেডিগ্রির জন্য তোমাদেরকে শেখালাম খুবই হেল্পফুল হলো। বাকি যে আমাদের ইকোসিস্টেমের কোশ্চেন্স গুলো প্রত্যেকে এই জিনিসটাকে ভালোভাবে বুঝবে এবং প্র্যাকটিস করবে নিজেরা, এবং তোমাদের চারো বইয়ে যেখানে যা প্র্যাকটিস সেটা পেডিগ্রি পাবে, করে দেখবে যে এই ট্রিক্স গুলো লাগছে কিনা, প্রত্যেকটা অ্যান্সার ঠিকঠাক করতে পারছো কিনা, দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা আবার যে যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে কভার করে যাব প্রত্যেকটাই, আর এরকম ভাবে তোমাদেরকে শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিভাবে পড়লে কোনটা ইজিলি মনে থাকবে প্রত্যেকটাতে হেল্প করব তোমাদেরকে। তাই আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে অবশ্যই। আর ভিডিওটাকে দেখলে সবাই লাইক করবে এবং তোমাদের ডাউট, তোমাদের যা কনসার্নস আছে, কোয়েরি আছে, সমস্ত কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।